আসসালামু আলাইকুম, কেমন আছেন তোমরা সবাই? সবাইকে আমাদের আজকের লাইভ ক্লাসে স্বাগত। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 অর্থাৎ ভেক্টর নিয়ে। তো তোমরা একটু কমেন্ট করে জানাই দাও যে আমার লাইভ ক্লাস তোমরা ঠিক মতন দেখতে পাচ্ছ কিনা, আমার ভয়েস তোমরা ঠিক মতন শুনতে পাচ্ছ কিনা, এবং তোমরা সবাই কেমন আছো, তোমাদের শরীর কেমন আছে এবং তোমাদের পরিবারের সবাই কেমন আছে, এটা আমাকে দ্রুত কমেন্ট করে জানাই দাও। তো আমি একটু চেক করি তোমাদের কমেন্টগুলো। তো একটু টেকনিক্যাল ফল্টের কারণে একটুখানি লেট হয়ে গেল আমাদের আজকে লাইভে আসতে। তো আশা করি সমস্যা নাই। তোমরা আমার এই লাইভের লিঙ্কটা তোমাদের যে গ্রুপ আছে বা তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে যারা কিনা আমাদের 10 মিনিট স্কুল ক্র্যাশ কোর্সে যুক্ত, তাদের সাথে একটু শেয়ার করে দাও, তাহলে সরাসরি তারাও ওই লিঙ্ক থেকে সরাসরি হচ্ছে আমাদের ক্লাসে জয়েন করতে পারবে। তো যাই হোক, তো আমরা আজকে আমাদের ক্লাস শুরু করব। তো আমরা এর আগে ভেক্টরের 3টা ক্লাস নিয়েছিলাম, আজকে চতুর্থ ক্লাস খুব সম্ভবত। ওকে, তো সবাই আমরা চলে আসলাম। ওকে, তোমাদের কমেন্টগুলো একটু দেখি যে কারা কারা আমাদের সাথে লাইভে চলে আসছো সবাই। এক্স্যাক্টলি আজকে লাইভে চলে আসো, আজকে মেবি 4th ক্লাস এক্স্যাক্টলি। তো সবাই লাইভে চলে আসো, সুন্দর করে ক্লাস নিব আমরা আজকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। তো হ্যাঁ, আমি আল্লাহর রহমতে ভালো আছি, তোমরা কেমন আছো? তোমরা সবাই ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, তো আমি ভেক্টর নিয়ে কথা বলছিলাম। তো আমরা আজকে ভেক্টরের লব্ধি নির্ণয়ের কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। যে ম্যাথ প্রবলেমগুলো আমাদের লব্ধি বের করতে বা লব্ধি ব্যাপারটা কি সেটা আরও অনেক ডিপলি আমরা জানতে পারবো, এবং লব্ধির যে ক্যালকুলেশনগুলো কিভাবে করে বা লব্ধির ক্যালকুলেশন করে যে লব্ধির মানগুলো কিভাবে বের করে সেগুলো আমরা অনেক ভালো দেখবো। তো মেইনলি আমরা আজকে ম্যাথমেটিক্যাল জ্ঞান আমরা অনেক ভালো করে জানতে পারবো লব্ধি সম্পর্কে আজকের ক্লাসটা করার মাধ্যমে। তো আমরা শুরু করি তাহলে। একটু মনে করাই দিই, আমরা জানি যে দুইটা ভেক্টরের লব্ধি আমরা সামান্তরিক সূত্রের মাধ্যমে বের করতে পারি। সামান্তরিক সূত্র, তো সামান্তরিক সূত্র কেমন ছিল খেয়াল করবা। এই ছিল একটা ভেক্টর, আমি ধরলাম এই ভেক্টরের নাম, এই ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর, যে এই ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর। তো এটা মনে করো আমাদের আরেকটা ভেক্টর, ধরো এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর, কিউ। ওকে, আর এই যে দুটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের যে দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আমাদের আলফা হয়, তো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে আমাদের লব্ধি কাজ করা হচ্ছে এই দুইটা ভেক্টর দিয়ে অঙ্কিত সামান্তরিকের। দেখো, এই দুটা ভেক্টর দিয়ে আমরা মনে মনে একটা সামান্তরিক অঙ্কন করলাম। এই মনে মনে সামান্তরিকের কর্ণ বরাবর, এই মনে মনে সামান্তরিকের দেখো এই বিন্দু থেকে যদি আমরা কর্ণ ড্র করি, এই কর্ণ বরাবর হচ্ছে আমাদের লব্ধিটা কাজ করে, তো এই কর্ণ বরাবর লব্ধি কাজ করে। তো এইটাকে ধরলাম আমরা আর, এই লব্ধিকে আমি ধরলাম আর। তো এটা যদি পি ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, এটা যদি আর ভেক্টর হয়, তো আর কে আমরা বলবো পি আর কিউবের লব্ধি। তো এই ব্যাপারটা আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে লিখি, যে পি ভেক্টর আর কিউ ভেক্টর এই দুটাকে যোগ করলে ভেক্টর যোগ, এই যোগটাকে বলে কিন্তু ভেক্টর যোগ। তো ভেক্টর যোগ করলে আর ভেক্টর পাওয়া যায়, মানে এই যে লব্ধি বললাম পি আর কিউবের লব্ধি যে আমি আর বললাম, এটাকে ম্যাথমেটিক্যালি আমি এভাবে লিখতে পারি, পি প্লাস কিউ, পি ভেক্টর যোগ কিউ ইজ ইকুয়াল টু আর। তাহলে পি আর কিউকে ভেক্টর যোগ করলে লব্ধি ভেক্টর পাওয়া যায়। তো এই লব্ধি ভেক্টরের মানের ফর্মুলা আমরা জানি, মান। তো লব্ধি ভেক্টরের মানের ফর্মুলা কি ছিল, হালকা সামারি করি লাস্ট ক্লাসটা। মানের ফর্মুলা কি ছিল, লব্ধির মান। তো লব্ধি একটা ভেক্টর রাশি, এর মানও সম্ভব, আবার এর কি সম্ভব, এর দিকও সম্ভব। আচ্ছা, তো মান যেটা, মানকে আমি প্রকাশ করেছি আর দ্বারা। মান বলতে আর বোঝায় আর দিক বলতে বোঝায় অ্যাঙ্গেল থিটা। মনে রাখবা, ভেক্টরের ক্ষেত্রে লব্ধির দিক বলতে কি বোঝায়, অ্যাঙ্গেল থিটা, আর মান বলতে আর এর ভ্যালু বোঝায়। তো মান বলতে আর এর ভ্যালু বোঝায়। তো ফর্মুলা হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু লব্ধি স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রথম ভেক্টরের মানের স্কোয়ার প্লাস দ্বিতীয় ভেক্টরের মানের স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম ভেক্টরের মান ইন্টু দ্বিতীয় ভেক্টরের মান ইন্টু কস তাদের মধ্যবর্তী কোণ, তাহলে কস অফ আলফা। এগুলো সবাই আমরা জানি। আর থিটা মানে কি, থিটা ইজ অ্যাঙ্গেল বিটুইন আর ভেক্টর অ্যান্ড এ ভেক্টর। তাহলে খেয়াল করবা, লব্ধি ভেক্টর আর যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমরা থিটা বলি। তো মনে করো আর এর সাথে কিউ এর অ্যাঙ্গেলটাকে আমি ধরলাম থিটা। এই থিটা বের করে কেমনে, এই থিটা বের করে হচ্ছে ট্যান এর ফর্মুলা দিয়ে। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু এরকম একটা দাগ চিহ্ন দিতে হয়, ভাগ চিহ্ন। তো অ্যাঙ্গেল থিটা যেই ভেক্টরটার সাথে
অ্যাঙ্গেল থিটা কিন্তু কিউবের সাথে উৎপন্ন হয়েছে, যার সাথে অ্যাঙ্গেল থিটা সে নিচে একা থাকবে, উপরে থাকবে বাদ বাকিটা। বাদ বাকি ভেক্টর কোনটা? পি। বাদ বাকি ভেক্টরের সাইন আলফা, উপরে থাকবে পি সাইন আলফা, আর নিচে হচ্ছে ওই বাদ বাকি ভেক্টরের কজ আলফা, মানে কি বলতো? পি কজ আলফা। তো এখান থেকে আমরা ট্যান থিটা থেকে থিটা বের করতে পারি, এই যে থিটা, আর এখান থেকে আমরা আর বের করতে পারি। তাহলে লব্ধির মান এবং দিক দুইটাই আমরা বের করতে পারি। এটা হচ্ছে আমার লব্ধির মানের ফর্মুলা, এটা হচ্ছে আমার লব্ধির দিকের ফর্মুলা। এগুলো আমরা লাস্ট ক্লাসে অবশ্যই পড়ছিলাম খুব ডিটেলসে। তো আমরা এই টাইপের ম্যাথ প্রবলেম সলভ করবো। দেখো লেখো। ওকে, এগুলো আমরা সবাই জানি, এগুলো আমরা সবাই জানি। তো এবার আমরা ম্যাথ করার চেষ্টা করি। তো খেয়াল করবা প্রথম ম্যাথ, 1 নাম্বার ম্যাথ লেখো। প্রথম ম্যাথ বা 1 নাম্বার ম্যাথ। ওকে, সবাই আমরা মেনশন দাও, সব ফ্রেন্ডদেরকে মেনশন দাও, তাহলে তারাও হচ্ছে ক্লাসগুলোতে জয়েন করতে পারবে। ফ্রেন্ডদেরকে মেনশন দাও। তো লেখো কোশ্চেন, লিখবা কোনো বিন্দুতে ক্রিয়ারত মানে একটা বিন্দু থেকে দুটো ভেক্টর কাজ করে, দুইটি ভেক্টর যার প্রথমটির মান দ্বিগুণ করলে, এবং দ্বিতীয়টিকে 16 একক বৃদ্ধি করলে, লিখবা লব্ধির দিক বা ডিরেকশন অপরিবর্তনীয় থাকে। রাইট? ওকে, তারপর বলছে দ্বিতীয় ভেক্টরটির মান নির্ণয় করো। দ্বিতীয় ভেক্টরটির মান নির্ণয় করো। লিখে নাও, নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। লিখে নাও কোশ্চেন। না, কোনো ব্লার নাই, কেবল শুরু হয়েছে ক্লাস, আগে কিছুই করে নাই, আগে তেমন কিছু করে নাই। হ্যাঁ, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, আগে তেমন কিছুই করে নাই। ওকে, আগে আমরা তেমন কিছুই করে নাই, চিন্তা করার কোনো কারণ নাই। লিখে নাও, দ্রুত লিখে নাও। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আচ্ছা, তো আমরা শুরু করি। দেখো কি বলছে, যে কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটা ভেক্টর একটা বিন্দুতে কাজ করে। তাহলে মনে করো এই একটা পয়েন্ট, তো ধরো এটা হচ্ছে আমার প্রথম ভেক্টর, তো ধরলাম এই প্রথম ভেক্টরটা হচ্ছে আমার পি ভেক্টর, প্রথম ভেক্টর। আর মনে করো এটা পিতে নিচে লিখি, এই যে পি ভেক্টর। আর এটা মনে করো আমাদের দ্বিতীয় ভেক্টর পি আর কিউ, দ্বিতীয় ভেক্টর যার নাম আমি ধরলাম হচ্ছে কিউ ভেক্টর। এই হচ্ছে আমাদের কিউ ভেক্টর। তো দুইটা ভেক্টর পি এবং কিউ, তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ ধরলাম আলফা। এই পি এবং কিউ এর মধ্যবর্তী কোণকে আমি ধরলাম হচ্ছে আলফা, এই যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। ভালো কথা। তো আমরা জানি পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আলফা হয়, এদের লব্ধি কাজ করবে এদের মাঝ বরাবর। তো ধরলাম পি এবং কিউ এর দ্বারা অঙ্কিত সামান্তরিকের কর্ণ বরাবর, ধরো এই বরাবর কাজ করবে লব্ধি, ধরলাম লব্ধি কাজ করবে এই বরাবর। এটা হচ্ছে আমাদের লব্ধিটা, লাল ভেক্টর দিয়ে আমরা লব্ধি বোঝাচ্ছি। ওকে, আচ্ছা, তো এখন এটা তো আমরা বুঝলাম। এটা গেল হচ্ছে কেস নাম্বার 1, এটা হচ্ছে প্রথম কেস নাম্বার 1। তো দ্বিতীয় কেসে বলছে যে প্রথম ভেক্টরটাকে দ্বিগুণ করা হয়েছে। দেখো এই যে প্রথম ভেক্টরের মান দ্বিগুণ করা হয়েছে, দ্বিগুণ। তাহলে প্রথম ভেক্টর ছিল কত? পি। তাহলে পি কে ডাবল করলে কি হবে? 2 পি হয়ে যাবে না? 2 পি। তাহলে খেয়াল করবা, পি কে ডাবল করা হয়েছে প্রথম ভেক্টরকে। তাহলে কেস নাম্বার 2 তে
প্রথম ভেক্টরকে ডাবল করা হয়েছে, তাহলে পি কে ডাবল করা হয়েছে, বড় হয়ে গেছে। দেখো পি কে মোটামুটি আমরা ডাবল করে ফেললাম, এই যে ডাবল করে ফেললাম, অনেক বড় করে ফেললাম। তাহলে প্রথম ভেক্টরকে আমরা ডাবল করে ফেললাম, ডাবল। এই যে আমার পি, পি কে আমরা ডাবল করলাম, পি কে ডাবল করলে কি হয়ে যাবে, পি কে ডাবল করলে এই বরাবর এখন 2 পি ভেক্টর কাজ করে। আর দ্বিতীয় যে ভেক্টরটা, একে আমরা 16 একক বৃদ্ধি করছি, মানে 16 প্লাস 16 করছি। দ্বিতীয় ভেক্টরটা ছিল কিউ, দ্বিতীয় ভেক্টরের মান ছিল কিউ, একে আমরা 16 একক বাড়াইছি। তাহলে নতুন যে ভেক্টরটা এই বরাবর কাজ করবে, এই যে এই বরাবর কিউ, কিউ বরাবর এই বরাবর কাজ করবে নতুন যে ভেক্টরটা, নতুন নিউ যে ভেক্টর, এইটুকু ছিল কিউ, আগে ছিল কিউ, তাহলে এখন হবে পুরোটা ভেক্টর হবে 16 একক বৃদ্ধি, মানে এই বরাবর ভেক্টর কাজ করবে কিউ প্লাস 16, রাইট? আচ্ছা, তো আগেও এই দুই কালো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল ছিল কত, আলফা। তো এখনো যেহেতু কোশ্চেনে কিছু বলে দেওয়া হয় নাই, এই দুই ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমরা আলফায় ধরবো, এই হচ্ছে আমাদের আলফা, এইটুকু আমরা বুঝলাম। তো এই যে আমার 2p ভেক্টর আর এই যে আমার কিউ প্লাস 16 ভেক্টর, এই দুইটা ভেক্টরে কি থাকবে, লব্ধি থাকবে, লব্ধি। আর লব্ধি কাজ করবে হচ্ছে মাঝ বরাবর, মানে এদের দ্বারা অঙ্কিত সামান্তরিকের কর্ণ বরাবর। তো কোশ্চেনে বলছে কেস 1 এর যে লব্ধি, এই কেস 1 এর লব্ধির দিক আর কেস 2 তে লব্ধির দিক অপরিবর্তনীয় থাকবে, মানে একই থাকবে। দেখো এই যে লব্ধির দিক অপরিবর্তনীয় থাকে, মানে একই থাকবে। কেস 1 এর লব্ধির দিক, লব্ধির সাথে প্রথম ভেক্টরের মধ্যবর্তী কোণকেই তো আমি লব্ধির দিক বলতে পারি। লব্ধির সাথে এই যে প্রথম ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমরা লব্ধির দিক বলতে পারি। এই যে থিটা অ্যাঙ্গেল যা, এক্ষেত্রে আমার থিটা অ্যাঙ্গেল তাই হবে, মানে লব্ধির দিক একই থাকবে। কোশ্চেনে বলছে যে লব্ধির সাথে প্রথম ভেক্টরের অ্যাঙ্গেল যদি থিটা হয়, তো এক্ষেত্রেও কেস নাম্বার 2তেও প্রথম ভেক্টরের মান দ্বিগুণ করার পর, দ্বিতীয় ভেক্টরের মান 16 একক বাড়ানোর পর, সেকেন্ড কেসেও হচ্ছে আমার এই লব্ধির দিকটা অর্থাৎ থিটাটা একই থাকবে, লব্ধির দিক বা থিটা একই থাকবে। এই ছিল আমাদের প্রশ্ন। যদি এমন হয় তাহলে আমাদের এই যে দ্বিতীয় ভেক্টর মানে কিউ এর মান আমাদের বের করতে বলছে, দ্বিতীয় ভেক্টরটার মান বা কিউ এর মান আমাদেরকে বের করতে বলছে, তাহলে আমরা বের করার চেষ্টা করি। কিউ এর মান আমাদের বের করতে বলছে, তো কিউ এর মানটা আমরা বের করার চেষ্টা করি। তাহলে খেয়াল করবা, আমরা এই ক্ষেত্রে এই যে কেস নাম্বার 1 এর জন্য আমরা ফর্মুলা লিখতে পারি। কেস নাম্বার 1 মানে এই কেসের জন্য, এই চিত্রের জন্য tan এর ফর্মুলা লেখো প্রথম কেস নাম্বার 1 এর জন্য। তো কেস নাম্বার 1 এর জন্য তুমি কি করতে পারো, tan এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। tan থিটা ইজ ইকুয়াল টু এটা কি দিবা, দাগ দিবা, এই দেখো দাগ দিলা, tan থিটা ইজ ইকুয়াল টু দাগ দিলা। তাহলে খেয়াল করবা, থিটা কার সাথে আছে, পি এর সাথে, যার সাথে অ্যাঙ্গেল থিটা সে নিচে একা থাকবে, তাহলে নিচে আমার পি থাকবে, আর উপরে থাকবে বাদবাকি কোনটা, কিউ। বাদবাকিটার সাইন আলফা, তাহলে কিউ এর সাইন আলফা, তাহলে বাদবাকিটার সাইন আলফা, আর নিচে থাকবে হচ্ছে ওই বাদবাকিটার কজ আলফা, মানে কিউ কজ আলফা। বুঝলাম এইটুকু। কেস নাম্বার 1 এর জন্য tan এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম, থিটা বের করার ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম কেস নাম্বার 1 এর জন্য। এবার আমরা কেস নাম্বার 2 এর জন্য অ্যাপ্লাই করব। তাহলে কেস নাম্বার 2 খেয়াল করবা, এই যে কেস নাম্বার 2, তাহলে কেস নাম্বার 2 এর জন্য আমরা tan এর ফর্মুলা অ্যাপ্লাই করব, এই যে এই দিকের ফর্মুলা অ্যাপ্লাই করব, tan থিটা। এখানে tan থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, tan থিটা ইজ ইকুয়াল টু এই যে কেস নাম্বার 2 এর জন্য থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতেছি, এটা দাগ দিবা, এটা ভাগ চিহ্ন দিবা। তো থিটা যার সাথে উৎপন্ন, খেয়াল করবা, এই থিটা কার সাথে উৎপন্ন করছে কেস নাম্বার 2 তে থিটা কিন্তু 2p এর সাথে উৎপন্ন করছে। তো থিটা যার সাথে সেই নিচে একা থাকবে, এই যে একা থাকলো। উপরে থাকবে বাদবাকি কোনটা, বাদবাকি ভেক্টর কিন্তু কিউ প্লাস 16। দেখো এই কেস নাম্বার 2 তে বাদবাকি ভেক্টর কিন্তু কিউ প্লাস 16, উপরে থাকবে বাদবাকিটার, তাহলে কিউ প্লাস 16 বাদবাকিটার সাইন আলফা, উপরে থাকবে বাদবাকিটার সাইন আলফা, আর নিচে থাকবে ওই বাদবাকি মানে কিউ প্লাস 16 কজ আলফা। বোঝা গেল? একা থাকলো কি 2p, কারণ থিটা 2p এর সাথে উৎপন্ন করছে। বোঝা গেল? এইটাকে দিলাম হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ, এইটাকে দিলাম হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ। তাহলে খেয়াল করবা, 1 এবং 2 নম্বর সমীকরণের বাম পক্ষ সেম। 1 এবং 2 নম্বর সমীকরণের বাম পক্ষ যদি সেম হয়, তাহলে অবশ্যই ডান পক্ষ সেম হতে বাধ্য। ডান পক্ষ সেম হওয়ার অর্থ এটার ডান পক্ষ হচ্ছে আমার, দেখো তাহলে 1 এবং 2 নং সমীকরণ হতে পাই 1 এবং 2 নং হতে পাই। 1 এবং 2 নং হতে আমরা পাই লিখবা, ডান পক্ষ সেম মানে বাম পক্ষ সেম হবে। এই বাম পক্ষ হচ্ছে আমার কিউ সাইন আলফা, বাম পক্ষ কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা। 1 এর বাম পক্ষ লিখলাম আমরা ইজ ইকুয়াল টু 2 এর ডান পক্ষ, 1 এর ডান পক্ষ লিখলাম আমরা ইজ ইকুয়াল টু 2 এর ডান পক্ষ। 2 এর ডান পক্ষ হচ্ছে আমার কিউ প্লাস 16 সাইন আলফা, নিচে হচ্ছে আমার 2p প্লাস কিউ প্লাস 16 কজ আলফা, 2p প্লাস কিউ প্লাস 16 কজ অফ আলফা। বুঝলাম আমরা, বাম পক্ষ সেম মানে ডান পক্ষগুলো সেম হতে হবে। এখান থেকে খেয়াল করবা, সাইন আলফা ক্যান্সেল, সাইন আলফা কাটা। বাম পক্ষে দেখো আমি একটা স্কিপ করি, এখান থেকে দেখো সাইন আলফা ক্যান্সেল, এই যে সাইন আলফা
আর এই যে সাইন আলফা কাটাকাটি করা যায়, কাটাকাটি করে বাদ দেওয়া যায়, কাটাকাটি করে আমরা বাদ দিয়ে দিলাম। এবার আমরা আড়াআড়ি গুণ করবো, আড়াআড়ি গুণ, তাহলে খেয়াল করবা আড়াআড়ি গুণ করবো। আড়াআড়ি গুণ মানে হচ্ছে দেখো এই কিউ এর সাথে নিচের এই টার্মটা গুণ করবা, ইজ ইকুয়াল টু, আড়াআড়ি গুণ তো বুঝো ক্লাস 6-7 করছো, কিউ এর সাথে এই টার্মটা গুণ করবা ইজ ইকুয়াল টু কিউ প্লাস 16 সাথে এটা গুণ করবা। তাহলে কিউ এর সাথে এই টার্মটা গুণ করতে কি হবে, 2p কিউ, 2p কিউ গুণ করলে হবে 2p কিউ প্লাস, তারপর এখানে হবে হচ্ছে আমার খেয়াল করবা এখানে আমাদের হবে হচ্ছে তোমার একবারে করবো না, একবারে করার দরকার নেই, তাহলে একবারে করার দরকার নেই, ভেঙে ভেঙেই করি, তাহলে তোমার বুঝতে কষ্ট হবে। কিউ কিউ দিয়ে গুণ করবো আমরা, 2p প্লাস কিউ প্লাস 16, 2p প্লাস কিউ প্লাস 16 কজ অফ আলফা। দেখো আমরা আড়াআড়ি গুণ করতেছি, ইজ ইকুয়াল টু মানে এটার সাথে এটা গুণ করলাম, ইজ ইকুয়াল টু হবে হচ্ছে কিউ প্লাস 16 ইন্টু পি প্লাস কিউ কজ অফ আলফা, পি প্লাস কিউ কজ অফ আলফা। এইটুকু আমরা বুঝলাম, এইটুকু আমরা বুঝলাম। তো এবার কি করবা, তো এবার কি করবা, ক্যালকুলেশন আমি মুছলাম, হ্যাঁ এটা আমাদের আপাতত দরকার নেই, ক্যালকুলেশনটা আমাদের দরকার, খাতায় তো তোলা আছে তোমার খাতায়। এবার আমরা ক্যালকুলেশন করবো, তাহলে খেয়াল করবা তাহলে এখান থেকে আমরা কিউটা তো বাইরে থাকলো, আগে ভিতরটুকু কি গুণ করে নিই, তাহলে ভিতরটুকু করে গুণ করলে কি হবে 2p প্লাস কিউ আর কজ আলফা গুণ করলে হবে কিউ কজ আলফা, ভালো কথা, আর 16 আর কজ আলফা গুণ করলে হবে প্লাস 16 কজ আলফা, ভালো কথা, ইজ ইকুয়াল টু, এবার ডান পক্ষেটুকু গুণ করব, কিউ এর সাথে পি গুণ করবা হবে পি ইন্টু কিউ, কিউ এর সাথে কিউ কজ আলফা গুণ করবা হবে কিউ স্কোয়ার কজ আলফা, তারপরে হচ্ছে 16 সাথে পি গুণ করবা হবে 16p প্লাস, তারপরে 16 সাথে কিউ কজ আলফা গুণ করবা হবে 16q কজ আলফা, 16q কজ আলফা, ব্যাপারটা বুঝছো? এবার খেয়াল করবা, এবার ডান পক্ষে গুণ করবা, কিউ এর সাথে 2p গুণ করলে হবে 2pq প্লাস কিউ এর সাথে কিউ গুণ করলে হবে কিউ স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার কজ আলফা প্লাস কিউ এর সাথে গুণ করলে হবে 16q কজ আলফা ইজ ইকুয়াল টু, বাদ বাকিগুলো সেম, বাদ বাকিগুলো হচ্ছে pq প্লাস কিউ স্কোয়ার কজ আলফা প্লাস 16p প্লাস 16q কজ আলফা। এইটুকু আমরা বুঝলাম, এইটুকু আমরা ইজিলি বুঝলাম। এবার দেখবা অনেক কিছু কাটাকাটি যাবে, দেখো অনেক কিছু কাটাকাটি যাবে, এখান থেকে দেখো কিউ স্কোয়ার কজ আলফা আর এখান থেকে দেখো কিউ স্কোয়ার কজ আলফা কাটাকাটি গেল, দেখছো মজা না? তারপর 16q কজ আলফা কাটাকাটি গেল, দেখছো মজা না? তাহলে খেয়াল করবা বাম পাশে কি থাকলো, বাম পাশে হচ্ছে আমার টোয়াইস পি কিউ পড়ে থাকলো, বাম পাশে আমার টোয়াইস পি কিউ পড়ে থাকলো, আর ডান পাশে খেয়াল করবা ডান পাশে কে পড়ে আছে, ডান পাশে আমার পি কিউ আর 16p পড়ে আছে, পি কিউ আর 16p এই দুটো খালি কাটাকাটি যায় নাই, তাহলে পি কিউ আর হচ্ছে 16p বাকি থাকলো। এবার খেয়াল করবা এই পি কিউটারে বামে নিয়ে আসলে হবে মাইনাস পি কিউ, তাহলে এই যে মাইনাস পি কিউ ইজ ইকুয়াল টু 16p, তাহলে দুইটা পি কিউ থেকে একটা পি কিউ বাদ দিলে কি থাকবে, একটা পি কিউ থাকবে, তাহলে একটা পি কিউ ইজ ইকুয়াল টু 16p। এই দেখো আমরা কিউ এর ভ্যালু পেয়ে গেলাম, তাহলে পি ক্যান্সেল, তাহলে কিউ ইকুয়াল টু থাকবে হচ্ছে 16, তাহলে কিউ ইকুয়াল টু 16, কিউ মানে হচ্ছে আমার দ্বিতীয় ভেক্টর, প্রথম ভেক্টরকে ধরছিলাম পি আর দ্বিতীয় ভেক্টরকে ধরছিলাম কিউ, তাহলে আমাদের দ্বিতীয় ভেক্টরটার মান বের করতে বলছে, মান বা ভ্যালু, এই যে আমরা মান বা ভ্যালু আমরা বের করে ফেললাম। বলো বুঝতে পারছি কিনা? আমরা নেক্সট ম্যাথে চলে যাব। বলো বুঝতে পারছি কিনা? আজকে স্টুডেন্ট কম কেন? মজা না বলো তো? একটু বড় ক্যালকুলেশন, বাট কিন্তু অত কঠিন না, কিন্তু একটু বড় ক্যালকুলেশন মানি বিশ্বাস করি ভাইয়া, কিন্তু অত কঠিন না, কিন্তু সেম টাইপের আরেকটা করাই দিই, সেম টাইপের আরেকটা করাই দিই, হ্যাঁ আরেকটা করে দিই সেম টাইপের। তোমরা তো অনেক ভালো স্টুডেন্ট, তোমরা এটা বুঝে গেলা, অনেক ভালো স্টুডেন্ট, ভেরি গুড। এবার দেখো, এবার হচ্ছে আমরা 2 নাম্বারটা করে দিই, দেখো খেয়াল করবা 2 নাম্বারটা, ঠিক আছে 2 নাম্বারটা করে দিই। 2 নাম্বারটা কি বলছে দেখো, কোন বিন্দুতে সেকেন্ড ম্যাথ দ্রুত দেখো, কোন বিন্দুতে ক্রিয়ারত লিখবা 3p এবং 2p দুটা বল, 3p এবং 2p লিখবা বল দয়ের লিখবা লব্ধি হচ্ছে আর, লব্ধি হলো হচ্ছে আর, ওকে ভালো কথা। তারপরে দেখো প্রথম বলের মান দ্বিগুণ করলে
লব্ধির মানও দ্বিগুণ হয়, লিখে নাও, প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়, লব্ধির মানও দ্বিগুণ হয়। ভালো কথা। তাহলে আমাদের বের করতে বলছে যে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত, বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে এটা আমাদেরকে বের করতে বলছে। লিখে নাও, বলদ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে এটা আমাদেরকে বের করতে বলছে। দেখো খুবই মজা, এটাও খুব মজার অঙ্ক, আগেরটার মতন সিমিলার একটা ম্যাথ করাচ্ছি যাতে একটু কনফিডেন্সটা বাড়ে, আর কিছুই না, যাতে একটু কনফিডেন্সটা বাড়ে। আচ্ছা এবার দেখবা এটা কিন্তু অনেক কমন একটা ম্যাথ, এটা অনেকের উত্তর মনে হয় মুখস্থ, অনেক কমন একটা ম্যাথ এটা। এক্স্যাক্টলি, আল নাহিয়ান আহাদ সবার আগে উত্তর দিয়ে দিচ্ছে, এক্স্যাক্টলি নাহিদ হাসান। আচ্ছা না 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 ব্লান না, অনেকে এটা পারো, অনেকেই এটা পারো, ভেরি গুড, অনেকে এটা পারো। তো খেয়াল করবা, কোনো বিন্দুতে ক্রিয়ারত 3p এবং 2p বলের লব্ধি হচ্ছে r। তাহলে আমরা প্রথম বলটা হচ্ছে 3p, সেকেন্ড বলটা হচ্ছে 2p, আমরা আঁকি, দ্রুত আঁকি। এই হচ্ছে আমাদের, দেখো এই হচ্ছে মনে করো আমাদের 3p, প্রথম বলটা হচ্ছে 3p আর দ্বিতীয় বলটা হচ্ছে আমাদের 2p। তাহলে মনে করো এই বরাবর আরটা ভেক্টর কাজ করে, এটা হচ্ছে আমাদের 2p, এই হচ্ছে আমাদের 2p। তাহলে দুটো ভেক্টর 3p আর 2p, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমরা ধরলাম হচ্ছে আলফা। এটা গেল কেস নাম্বার 1 এর অবস্থা। পরবর্তীতে কি করা হয়েছে, প্রথম বলের মান দ্বিগুণ করছি আমরা, প্রথম বলের মান দ্বিগুণ। প্রথম বল কত, 3p, এটাকে দ্বিগুণ করলে কত হবে, 3p × 2 মানে 6p। তাহলে প্রথম বলের মান দ্বিগুণ করছি, প্রথম বলের মান, তাহলে প্রথম বলের মান আমরা ডাবল করে ফেলি, এই দেখো আমি ডাবল করে ফেললাম। তো 3p ছিল, ডাবল করলে কত হবে, 6p হবে। প্রথম বলের মান ডাবল করলাম, প্রথম বলের মান ডাবল করলাম, দ্বিতীয় বলের কিছু বলে নাই, দ্বিতীয় বলটা আগেও 2p থাকলে এখনো 2p আছে, এই যে আমাদের আগেও 2p থাকলে এখনো 2p আছে। দ্বিতীয় বলটা আমাদেরকে চেঞ্জ করতে বলে নাই, দেখো 2p আসছে। জাস্ট প্রথম বলটা বলছে আমাদের দ্বিগুণ করা হলে, বলছে লব্ধির মানও দ্বিগুণ হবে, লব্ধির মানও দ্বিগুণ হবে। তাহলে খেয়াল করবা, প্রথম ক্ষেত্রে 3p আর 2p লব্ধি যদি হয় আমার r, দেখে নাও ছোট বন্ধুরা, যে প্রথম ক্ষেত্রে 3p আর 2p লব্ধি যদি হয় r, দ্বিতীয় ক্ষেত্রে 6p আর 2p লব্ধি হবে কত বলো তো, ডাবল হয়ে যাবে, লব্ধির মানটা ডাবল হয়ে যাবে। তো লব্ধির মানটা ডাবল করে ফেলো, 2 r করে ফেলো, হয়ে গেল। আচ্ছা একটু মনে রাখবা, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমরা আলফা ধরছি, আমাদের এইটাই বের করতে হবে। এই যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমরা আলফা ধরছি, এই যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা, আমাদের এইটাই বের করতে হবে, আলফার মানটাই আমাদেরকে বের করতে হবে। তো খুবই সহজ ম্যাথ, খুবই সহজ। তাহলে এই যে প্রথম ক্ষেত্রে আমরা লব্ধির ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি, লব্ধি স্কোয়ার মানে r স্কোয়ার, লব্ধি স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রথম ভেক্টরের মানের স্কোয়ার মানে 3p স্কোয়ার, প্রথম ভেক্টরের মানের স্কোয়ার প্লাস দ্বিতীয় ভেক্টরের মানের স্কোয়ার মানে 3p হোল স্কোয়ার, তাহলে দ্বিতীয় ভেক্টরের মানের হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম ভেক্টরের মান মানে 3p, 2 ইন্টু প্রথম ভেক্টরের মান ইন্টু দ্বিতীয় ভেক্টরের মান মানে 2p, 2 ইন্টু 3p ইন্টু 2p ইন্টু তাদের মধ্যবর্তী কোণের cos, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের cos মানে কত বলো তো, cos অফ আলফা। সহজ, r স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে এখান থেকে খেয়াল করবা, r স্কয়ার ইজ ইকুয়াল টু 3p এর হোল স্কয়ার মানে কি 9p স্কয়ার, 9p স্কয়ার প্লাস 2p হোল স্কয়ার মানে কত 4p স্কয়ার, 4p স্কয়ার প্লাস 3 দুগুণী 6, 6 দুগুণী 12, তাহলে 12p স্কয়ার cos আলফা আমরা লিখতে পারি। তারপরে খেয়াল করবা, এখান থেকে r স্কয়ার ইজ ইকুয়াল টু 9p স্কয়ার আর 4p স্কয়ার যোগ করলে কত হয়, 9 আর 4 যোগ করলে কত হয়, 9, 10, 11, 12, 13, তাহলে 13p স্কয়ার, তাহলে 13p স্কয়ার প্লাস 12p স্কয়ার cos অফ আলফা আমরা লিখতে পারি। ওকে, তারপরে একটু খেয়াল করবা, তারপরে এই দুই সাইড থেকে p স্কয়ারটা কমন নেওয়া যায়, তাহলে বাম পক্ষে আমার r স্কয়ার, আর এই দুই সাইড থেকে আমরা p স্কয়ারটা কমন নিতে পারি, তাহলে p স্কয়ারটা কমন নিলে 13 প্লাস 12 cos আলফা, তাহলে 13 প্লাস 12 cos অফ আলফা আমরা লিখতে পারি। তো এইটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। তো এটা দেখো খেয়াল করবা, আমরা প্রথম কেসে বা ইনিশিয়াল কেসের জন্য আমরা এই ক্যালকুলেশনটা করলাম। এবার আমরা দ্বিতীয় কেসের জন্য মানে এই চিত্রের জন্য আমরা ক্যালকুলেশনটা করি। তাহলে এই চিত্রের জন্য লব্ধি কত আমার 2r, তাহলে লব্ধি স্কয়ার মানে 2r এর স্কয়ার, লব্ধি স্কয়ার ইজ ইকুয়াল টু প্রথম ভেক্টরের মানের স্কয়ার মানে কত 6p এর হোল স্কয়ার, একবারে করি, প্রথম ভেক্টরের মানের স্কয়ার মানে 6p এর হোল স্কয়ার মানে কত 6 6 36p স্কয়ার, তাহলে 36p স্কয়ার প্লাস দ্বিতীয় ভেক্টরের মানের স্কয়ার মানে কত 2p এর হোল স্কয়ার মানে কত, মানে হচ্ছে 4p স্কয়ার, ভালো কথা, প্লাস 2 ইন্টু, আচ্ছা এটা একবার না করি, 2 ইন্টু প্রথম ভেক্টরের মান
6p ইন্টু দ্বিতীয় ভেক্টরের মান 2p ইন্টু cos তাদের মধ্যবর্তী কোণের মধ্যবর্তী কোণ মানে cos আলফা, আলফা এদের মধ্যবর্তী কোণ। তাহলে খেয়াল করবা 2r² মানে হচ্ছে 4r² ইজ ইকুয়াল টু 36p²। আচ্ছা একবারে করি, একবারে খেয়াল করবা 36p² প্লাস 4p², তাহলে 36 আর 4 যোগ করলে কত হয় 40p² প্লাস 6 দুগুণি 12, 12 দুগুণি 24, 6 দুগুণি 12, 12 দুগুণি 24, তাহলে 24p² cos আলফা, 24p² cos আলফা। তাহলে এখান থেকে খেয়াল করবা এখান থেকে 4r² আর এখান থেকে দেখো p²টা কমন নেওয়া যায়, তাহলে p²টা কমন নিলে থাকবে হচ্ছে 40 প্লাস 24 cos অফ কত বলো তো 40 প্লাস 24 cos অফ আলফা। তো এইটাকে দিলাম হচ্ছে আমরা 2 নাম্বার সমীকরণ। তো এই হচ্ছে আমার 1 নাম্বার সমীকরণ আর এই হচ্ছে আমার 2 নাম্বার সমীকরণ। তো 2 ভাগ 1 করো, তাহলে 2 নং সমীকরণ ভাগ 1 নং সমীকরণ করো, উত্তর চলে আসবে। 2 ভাগ 1 মানে হচ্ছে 2 এর বাম পক্ষ ভাগ 1 এর বাম পক্ষ, তাহলে 2 এর বাম পক্ষ হচ্ছে 4r² আর 1 এর বাম পক্ষ হচ্ছে আমার r²। তো 2 এর ইজ ইকুয়াল টু 2 এর ডান পক্ষ ভাগ 1 এর ডান পক্ষ, 2 এর ডান পক্ষ হচ্ছে আমার p² ইন্টু 40 প্লাস 24 cos আলফা, এটা হচ্ছে আমার 2 এর ডান পক্ষ আর 1 এর ডান পক্ষ হচ্ছে আমার p² ইন্টু 13 প্লাস 12 cos আলফা, p² ইন্টু 13 প্লাস 12 cos অফ কি বলো তো ভাইয়া cos অফ আলফা। তো একটু খেয়াল করবা r² কাটা যায়, p² কাটা যায়, তাহলে বাম পক্ষে আমার থাকবে হচ্ছে একমাত্র 4, তাহলে 4 একবারে গুণ করি, তাহলে 4 ইন্টু আর গুণ করলে 13 প্লাস 12 cos আলফা একবারে গুণ করে ফেললাম আর কাটাকাটি করার পর, তারপর এটার সাথে এটা গুণ করলে হবে হচ্ছে 1 তো নিচে, তাহলে 40 প্লাস 24 cos অফ আলফা, 40 প্লাস 24 cos অফ আলফা একবার আর গুণ করলাম, এটার সাথে এটা গুণ করলাম ইজ ইকুয়াল টু উপরেটার সাথে নিচে এটা গুণ করলাম। তাহলে এবার খেয়াল করবা 4 13 কত 4 13 52, 4 2 3 4 12, তাহলে 4 13 52 প্লাস 4 12 48 cos আলফা, তাহলে 48 cos আলফা ইকুয়াল টু 40 প্লাস কত বলো তো 40 প্লাস 24 cos অফ আলফা। বুঝা গেল? এবার দেখবা এবার হচ্ছে আমরা ক্যালকুলেশন করি 52 বিয়োগ 40, 52 বিয়োগ 40 ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে আমার 24 cos আলফা, 24 cos আলফা বিয়োগ কত 48 cos আলফা, 24 cos আলফা বিয়োগ 48 cos আলফা। 52 বিয়োগ 40 মানে হচ্ছে 12, 52 বিয়োগ 40 মানে 12 আর 24 বিয়োগ 48 মানে কত 24 বিয়োগ 48 মানে 24 দুগুণে 48, তাহলে হচ্ছে -24, তাহলে -24 cos আলফা, তাহলে -24 cos আলফা। তাহলে এইখান থেকে আমরা আলফার ভ্যালু বের করবো, তাহলে খেয়াল করবা মন দিয়ে এখান থেকে আলফা বের হবে cos আলফা সমান -12/24 আর -12/24 মানে হচ্ছে -12, আর আলফা ইজ ইকুয়াল টু হবে cos ইনভার্স -12, cos ইনভার্স -12 মানে কত 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে আলফার ভ্যালু আমরা পেয়ে গেলাম। বলো বুঝতে পারছি কিনা, বলো বুঝতে পারছি কিনা, জাস্ট ক্যালকুলেশন, বলো বুঝতে পারছি কিনা। বলো বুঝতে পারছি কিনা এক্স্যাক্টলি। উভয় পক্ষকে ভাগ কেন করলাম, কারণ আমরা আর এর ভ্যালু জানি না, আর এর ভ্যালু জানি না, লব্ধির মান আমরা জানি না। তো ভাগ করার ফলে কি হয়েছে খেয়াল করে দেখো, ভাগ করার ফলে আর গুলা কাটাকাটি চলে গেছে। ভালো প্রশ্ন করছো, লব্ধির মান আমরা জানি না, ভ্যালু আমরা জানি না, তো ভ্যালু যেহেতু জানি না তাই জন্য ভাগ করে ফেললে তো আমাদের আর স্কয়ার কাটাকাটি চলে যায়, তো আর আমাদের ক্যালকুলেশনে কোনো পক্ষে থাকে না, এই জন্য ভাগ করছি। সিমিলার ওয়েতে পি স্কয়ার আমি জানি না, পি এর ভ্যালু আমি জানি না, পি এর মানও জানি না, আর এর মানও জানি না, তো পি আর আর থাকলে ক্যালকুলেশনে থাকলে তো ঝামেলা, পি আর আর যদি ক্যালকুলেশনে থাকে তাহলে তো ঝামেলা, মান তো জানি না। এই জন্য এই পি আর আর কে ক্যান্সেল আউট করার জন্য মানে চলে যাওয়ার জন্য বাদ দিয়ে দেওয়ার জন্য আমরা ভাগ করছি। দেখো পি গুলা কাটাকাটি গেছে, আর গুলা কাটাকাটি গেছে। ক্লিয়ার তো না? সরি আমাদের একটু ওকে আগের ম্যাথটা কি করে হলো, পি করেছিল কিভাবে হয় না। ওকে আমরা বুঝতে পারছি না, আমরা পরের ম্যাথে যাই, আমরা কি পরের ম্যাথে যাব? হ্যাঁ সরে ফেললাম। ক্লিয়ার না একদম? সবাই তো ক্লিয়ার বলতেছো। ওকে ভাই আপনি কয়টা অধ্যায় করাবেন? আমি খুব সম্ভবত 2টা বা 3টা অধ্যায় করাবো, খুব সম্ভবত 2টা অধ্যায় করাবো। চ্যাপ্টার 2 মানে শুরুটা আর শেষটা, ফার্স্ট পেপারে শুরুটা আর শেষটা, শুরুটা চ্যাপ্টার 2 আর শেষটা চ্যাপ্টার 10, শুরুটা আর শেষটা, শুরু করবো আমি, শেষ করবো আমি, এই।
নদী নৌকা আমরা নেক্সট ক্লাসে যাবো। আজকে আমরা লম্বাংশ উপপাদ্য পর্যন্ত পড়বো, কারণ লম্বাংশ উপপাদ্যর আমি আসলে নদী নৌকাটা আগে পড়াতে চাইছিলাম, তারপর লম্বাংশ উপপাদ্য পড়াতে চাইছিলাম, কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে না, নদী নৌকার অঙ্ক করানোর আগে লম্বাংশটা করাতে হবে, কারণ লম্বাংশের অনেক কনসেপ্ট নদী নৌকার অঙ্কে লাগে। না, এরপরে শেষ চ্যাপ্টার কেন যাব, এরপরে তোমাদের হচ্ছে অপার ভাইয়া ক্লাস নেবে, অপার ভাইয়ের ক্লাস আছে, প্রমিত ভাইয়ের ক্লাস আছে, ঠিক আছে, ওনারা ক্লাস নেবেন বা সিরিয়ালি যাবে। এরপরে চ্যাপ্টার 3-4 করানো তো হচ্ছেই, চ্যাপ্টার 5 করানো হবে, ঠিক আছে, অন্যান্য বড় বড় টিচাররা তো আসেন, আমাদের 10 MS ক্র্যাশ করছে। তারপরে চ্যাপ্টার 6 করানো হবে, 6 সম্ভবত আমাদের চিন্ময় ভাইয়া নিবে। তারপর হচ্ছে 7 করানো হবে, আমাদের হচ্ছে নাহিয়ান ভাইয়া আছে, সৈয়দ আল নাহিয়ান ভাইয়া তোমাদের ক্লাস নেবে। তারপর সিরিয়াল ওয়াইজ যাবে, হ্যাঁ। তারপরে 7 করানো হবে, 7 খুব সম্ভবত চিন্ময় ভাইয়া নিবে। 8 এরকম হচ্ছে আমরা শিফট করে নিব। আমি দুটো চ্যাপ্টার নিব। আচ্ছা আচ্ছা, তো খেয়াল করবা, অপার ভাইয়ার ক্লাসও আছে, অপার ভাইয়াও ক্লাস নেবে। সো বুঝতেই পারতেছো আমরা আমাদের 10 মিনিট স্কুল ক্র্যাশ করছে, অনেক টিচাররাই হচ্ছে ক্লাস নেবে, অনেক টিচাররাই। তো এই হচ্ছে কথা। যাই হোক, আমি আইমান সাদিক ভাই তো হ্যাঁ ইংলিশ ক্লাস নিবে, আইমান সাদিক ভাই এবং মুনজানিন শহীদ আপু ইংলিশ ক্লাস নিবে। আমার ফিজিক্সের কথা আমি বললাম, আমি যেটা বলছি ফিজিক্সের কথা, সায়েন্স ডিপার্টমেন্টের ফিজিক্সের কথা। আচ্ছা, তো দেখো হ্যাঁ আমি তো ক্লাস নিব। আমি এটা শেষ করার পর আবার দেখা হবে লাস্টে, আমার এটার পর আবার লাস্টে দেখা হবে, শেষের দিকে, হ্যাঁ, আবার শেষের দিকে দেখা হবে। ম্যাথগুলো বুঝতে পারতেছো না? ম্যাথগুলো আমরা আল্লাহর রহমতে ওকে। এরপর একটা খুব স্পেশাল ম্যাথ করবো, দেখো এটা স্পেশাল ম্যাথ, এই ম্যাথটা খুব স্পেশাল। এখন যে ম্যাথটা করবো লেখে নাও। আচ্ছা, লেখে নাও, লেখো কোনো বিন্দুতে ক্রিয়ারত এটা খুব স্পেশাল ম্যাথ। কোনো বিন্দুতে নীল কাজে লিখি, কোনো বিন্দুতে ক্রিয়ারত, হ্যাঁ দ্রুত লেখো, কোনো বিন্দুতে ক্রিয়ারত পিও কিউ বলদ্বয়ের লব্ধিকে আমরা আর দিয়ে প্রকাশ করি। আর এটা খুব ফেমাস ম্যাথ, এটা মেবি খুব সম্ভবত বুয়েটের একটা ম্যাথ, আমি নট শিওর, মানে ভার্সিটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ম্যাথ, যা পি এর সাথে, এটা খুব সম্ভবত এটা শিওরলি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের একটা ম্যাথ, পি এর সাথে সমকোণে ক্রিয়া করে, লিখে নাও। তারপর লিখবা কিউ এর মান 25 নিউটন হলে, পি এর মান কত হবে? এটা আমি দুইটা প্রসেসে দেখাবো, শর্টকাটেও দেখাবো। এটা আমি মনে করি আমি যদি ভুলে যাই শর্টকাটে শর্টকাট আমি দেখাবো, বুঝছো ভাইয়া? এটা শর্টকাট দেখাবো, এটা লং প্রসেসও দেখাবো, দুটোই আমি জানাবো। তো লং প্রসেস দেখানোর পর আমাকে একটু মনে করে দিও আমি যদি ভুলে যাই শর্টকাটটা দেখাতে, কারণ এটা খুব ফেমাস ম্যাথ। তো দেখো, কোনো বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ বলদ্বয়ের লব্ধি 20 নিউটন। তাহলে খেয়াল করবা দুইটা ভেক্টর, হ্যাঁ অনেকে জানো, ইম্পর্টেন্ট গুলো ব্লু দিয়ে লেখায় কেন? আচ্ছা দেখো, তো কি বললাম, তো আমাদের হচ্ছে কোনো বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ বলদ্বয়ের লব্ধি 20 নিউটন। তাহলে দেখো রেজাল্টেন্ট বা লব্ধি দেওয়া আছে 20 নিউটন, মানে অনেকে জানো এটার উত্তর 15। আরে আল্লাহ, তোমরা দেখো অনেক ব্রিলিয়ান্ট, তোমরা এগুলো অঙ্কগুলো আগে করে ফেলছো না? ভেরি গুড, তাহলে রিভাইস হয়ে গেল, এটা অনেকেই করে ফেলছো, ভেরি গুড। তো খেয়াল করবা, তো দেখছো কি পরিমাণ ফেমাস ম্যাথ, আমার বলার দরকার নেই কি পরিমাণ, হ্যাঁ কি পরিমাণ হোয়াইট বোর্ড বেস্ট। আচ্ছা থ্যাংক ইউ। তো দেখো কি বললাম যে কি পরিমাণ ফেমাস ম্যাথ, বুঝতে পারতেছো যে অঙ্ক লেখার সাথে সাথে কিছু স্টুডেন্ট উত্তর বলে দিচ্ছ ডাইরেক্টলি, সো বুঝতেই পারতেছো। এবার আমি শিখাবো যে কেমনে ওটা ডিরেক্টলি উত্তর পড়তেছে, ওটা শর্টকাটও দেখাবো, জাস্ট 2 লাইনের শর্টকাট। আগে মূল নিয়মটা দেখাই, কারণ মূল নিয়মটা জানা থাকাটা বেশি দরকার, বুঝে গেছে ব্যাপারটা? আচ্ছা, তো খেয়াল করবা কি বললাম, তো দুটা ভেক্টর পি এবং কিউ এর লব্ধি 20 নিউটন, যা পি এর সাথে লব্ধি সমকোণে কাজ করে, পি এর সাথে। খেয়াল করবা, মনে করো এটা আমার পি ভেক্টর, মনে করো
পি ভেক্টর পড়ে যাবে মনে করি এটা আমার পি ভেক্টর, এই যে পি ভেক্টর পি, এই যে পি ভেক্টর এর সাথে পি এর সাথে মানে পি এর সাথে সমকোণে কাজ করে, তাহলে পি ভেক্টরের সাথে সমকোণে লব্ধি কাজ করে, তাহলে লব্ধিটা একটু আঁকি আমরা। লব্ধি সমকোণ মানে লম্ব বরাবর, তো মোটামুটি এইভাবে লব্ধি বা আর ভেক্টরটা মোটামুটি এই বরাবর কাজ করে, খেয়াল করবা মোটামুটি এই বরাবর হচ্ছে আমার আর ভেক্টর বা লব্ধিটা কাজ করে, দেখো সমকোণে কাজ করে, এই দেখো সমকোণে, এই হচ্ছে আমাদের পি ভেক্টর আর লব্ধিটা একদম সমকোণে কাজ করে, বুঝা গেল ব্যাপারটা? তাহলে খেয়াল করবা দুইটা ভেক্টরের লব্ধি তো আমাদের আর, তাই না? দুইটা ভেক্টরের লব্ধি তো আমার আর। এবার কিউ ভেক্টরটা কোন দিকে হবে বলো তো কিউ ভেক্টর কি এই বরাবর হবে? বলো ইয়েস অর নো। আমি যেটা আঁকলাম কমেন্টে জানাও কিউ ভেক্টর মানে আমার তো দুটো ভেক্টর লাগবে পি এবং কিউ, এদের লব্ধি হচ্ছে আর, তাহলে কিউ কে আমরা এভাবে আঁকবো? একটু কমেন্টে জানাও তো ইয়েস অর নো, কিউ কে আমরা এভাবে আঁকবো কিনা, বলো ইয়েস অর নো। আচ্ছা ভিডিও আটকে গেছে, ভিডিও একটু দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। ও আমাদের নেট একটু সমস্যা করতেছে, একটু ওয়েট করো। সমস্যা করার আর টাইম পেল না। দেখো এবার ঠিক আছে কিনা। যাই হোক আমাদের দেশের নেটের অবস্থা প্রবলেম তো করবেই, স্বাভাবিক ব্যাপার। দেখো এখন ঠিক আছে কিনা বলো। একটু বলবা যে এখন ঠিক আছে কিনা, এখন এই মুহূর্তে এখনো ব্লার না, এখনো ব্লার না। এখনো ব্লার না, তাহলে একটু দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও। এখনো যদি ব্লার হয়ে থাকে আমি একটু বলবা, হ্যাঁ ব্লার ঠিক হয়েছে কিনা বলো, এখন ঠিক আছে কিনা, এই যাবে বলো এখন ঠিক আছে কিনা। আই থিঙ্ক এখন ঠিক আছে, নাও ক্লিয়ার এক্স্যাক্টলি এখন ক্লিয়ার। যাক এবার তাহলে শুরু করি। দেখো সরি নেট একটু ঝামেলা হতে পারে। দেখো কি বলছে, তো আমাদের দুইটা ভেক্টর পি এবং কিউ এর লব্ধি হচ্ছে আর, তাহলে লব্ধি কিন্তু দুইটা ভেক্টরের মাঝামাঝি জায়গায় থাকবে দুইটা ভেক্টরের, তো পি এবং কিউ এর মাঝখানে মানে লব্ধি এমন জায়গায় হওয়ার কথা, যদি কিউ এমন লিখতাম লব্ধি আমাদের এমন কোনো জায়গায় হওয়ার কথা, সামান্তরিকের কর্ণ বরাবর হওয়ার কথা লব্ধিটা, বাট লব্ধি কি মাঝখানে না, লব্ধি কিন্তু লম্ব বরাবর। তাহলে কিউ ভেক্টর মানে দ্বিতীয় ভেক্টর কিন্তু এভাবে আঁকলে হবে না, তাহলে খেয়াল করবা কিউ কে এমন ভাবে আঁকতে হবে যেন পি এবং কিউ এর লব্ধি মাঝখানে থাকে কিউ কে। তাহলে মোটামুটি কিউ কে আমরা এভাবে আঁকতে পারি না, চাইলে দেখো তো মোটামুটি কিউ কে কিন্তু আমরা এভাবে আঁকতে পারি। দেখো কিউ কে আমরা এমন ভাবে আঁকলাম, এই যে আমার কিউ ভেক্টর, দেখো কিউ ভেক্টরকে আমরা এমন ভাবে আঁকলাম যেন, দেখো এই পয়েন্টে কিউ ভেক্টরকে আমরা এমন ভাবে আঁকলাম যেন পি এবং কিউ এর মাঝ বরাবর লব্ধিটা কাজ করে, মানে মাঝখানে তো লব্ধি কাজ করবে, পি এবং কিউ এর মাঝ বরাবর লব্ধি কাজ করবে, আর এবং যাতে করে পি এর সাথে আরটা লম্ব হয়। দেখো এই যে পি এর সাথে আরটা কি হয় বলো তো, লম্ব বা সমকোণে কাজ করে। তো আমাদের পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে 25 নিউটন, এই যে কিউ এর মান দেওয়া আছে 25 নিউটন 25, আর বা লব্ধির মান দেওয়া 20 নিউটন, তো আর এর মান দেওয়া হচ্ছে আমার 20 নিউটন, এই যে হচ্ছে আমার 20 নিউটন, ভালো কথা। তাহলে আমাদের পি এর মান আমাদের বের করতে বলছে, এবং লব্ধির সাথে পি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল আমি বুঝে গেছি, লব্ধির সাথে পি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে কিন্তু থিটা দিয়ে প্রকাশ করা হয়। তো এই থিটার ভ্যালু কত ডিগ্রি বলছে, সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে পি এর সাথে আর এর অ্যাঙ্গেল কত, সমকোণ মানে 90 ডিগ্রি। বোঝা গেল এই ব্যাপারটা বুঝছো? এই ব্যাপারটা দেখো পি এবং কিউ এর লব্ধি মাঝখানে কাজ করবে, লব্ধি আমরা এমন ভাবে মানে কিউ আমরা এমন ভাবে আঁকলাম যেন লব্ধিটা পি এবং কিউ এর মাঝ বরাবর থাকে, বা এদের দ্বারা অঙ্কিত সামান্তরিকের কর্ণ বরাবর থাকে, এদের দ্বারা অঙ্কিত সামান্তরিকের কর্ণ বরাবর যেন থাকে, এই হচ্ছে আমাদের অবস্থা, এদের দ্বারা অঙ্কিত সামান্তরিকের কর্ণ বরাবর যেন থাকে, ঠিক আছে। আচ্ছা আর হচ্ছে কি বলতো, এই যে পি এর মান আমরা বের করব, এবং কোশ্চেনে বলা আছে আর এর সাথে পি এর লম্ব বরাবর কাজ করে, মানে থিটা 90 ডিগ্রি। থিটা কেন ধরলাম, কারণ লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের কোণকে থিটা ধরা হয়। তাহলে এখানে আমরা tan এর ফর্মুলা অ্যাপ্লাই করি, tan থিটা ইজ ইকুয়াল টু টেরা থিটা, যার সাথে অ্যাঙ্গেল যার সাথে সে সিঙ্গেল, মানে তার কোনো কিছু নাই, সে একা। অ্যাঙ্গেল কার সাথে, পি এর সাথে, সে সিঙ্গেল, সে নিচে সিঙ্গেল, তাহলে এই যে দেখো পি নিচে সিঙ্গেল, উপরে থাকবে বাদ বাকিটা সাইন আলফা, আলফা মানে হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ,
আলফা মানে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণকে আমরা আলফা বলি। তো এখানে আমি হিজিবিজি হয়ে যাবে এই জায়গাটা আলফা যদি বসাই দিই। তো দেখো পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমাদের আলফা, থিটা তো 90 বুঝতেছো। পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল এই পুরো অ্যাঙ্গেলটা পি এবং কিউ এর অ্যাঙ্গেল, কি বাজে হয়ে গেছে দেখছো চিত্রটা, কি বাজে হয়ে গেছে, একটা বড় করে আঁকা উচিত ছিল। পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমার আলফা, এই হচ্ছে আমাদের আলফা। দেখো এই যে পি ভেক্টর, এই যে কিউ ভেক্টর, পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমাদের আলফা, বুঝা গেল? পি এবং কিউ এর অ্যাঙ্গেল। তাহলে উপরে থাকবে হচ্ছে কিউ সাইন আলফা, আর নিচে থাকবে হচ্ছে প্লাস কিউ কস আলফা, কিউ কস আলফা, এই হচ্ছে আমাদের ব্যাপার ফর্মুলা। তাহলে এখান থেকে থিটা কত 90 ডিগ্রি, থিটা হচ্ছে 90, তাহলে থিটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তো tan 90 হচ্ছে অসংজ্ঞায়িত, tan 90 কত অসংজ্ঞায়িত, আমরা এভাবে না লিখি, tan 90 কে অসংজ্ঞায়িত এভাবে না লিখি, tan 90 সমান 1/cot 90 লেখা যায়, এভাবে লিখি, tan 90 = 1/cot 90 লেখা যায়। তাহলে ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা, আমি এভাবে লিখতে পছন্দ করি, কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা, পি প্লাস কিউ কস আলফা, tan 90 কে 1/cot 90 লেখা যায়, tan মানে 1/cot, তো cot 90। তাহলে এবার কি করবা, আর গুণ করো, তাহলে cot 90 এর সাথে কিউ সাইন আলফা গুণ করো, তাহলে cot 90 এর সাথে হচ্ছে কিউ সাইন আলফা গুণ করো, তাহলে cot 90 গুণ কিউ সাইন আলফা, তাহলে সুবিধা হয়, ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ কস আলফা গুণ 1, তাহলে পি প্লাস কিউ কস আলফা গুণ কত বলো তো, গুণ হচ্ছে 1, তাহলে 1 গুণ করলে এটি থাকবে। আচ্ছা, তো cot 90 এর ভ্যালু হচ্ছে 0, cot 90 কে 0 লেখা যায়, cot 90 কে, cot 90 কে 0 লেখা যায়, 10 কে 1/cot লেখা যায়, তো ক্লাস 9 10 এর কথা। cot 90 এর ভ্যালু হচ্ছে 0, cot 90 এর ভ্যালু 0 হলে এই টার্মটা 0 হয়ে যাবে। তাহলে খেয়াল করবা, cot 90 এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে বাম পক্ষ 0 হয়ে যায়, বাম পক্ষ, বাম পক্ষ 0 লিখলাম, 0 ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ কস আলফা, 0 ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ কস আলফা। তাহলে এখান থেকে হচ্ছে আমরা কিউ কস আলফা ইকুয়াল টু কি লিখতে পারবো, আমরা ইকুয়াল টু মাইনাস পি লিখতে পারবো। তাহলে এই একটা ইকুয়েশন, তাহলে এটাকে ইকুয়েশন নাম্বার 1 লেখো, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দাও। এবার খেয়াল করবা, পি এবং কিউ দুটো ভেক্টরের লব্ধি হচ্ছে আর, লব্ধির ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, লব্ধির ফর্মুলা, এখান থেকে কিছু বের করতে পারবো না, এখান থেকে আর আগাইতে পারবো না, এখান থেকে 1 নম্বর সমীকরণ দিয়ে দাও, এখান থেকে আর আগানোর কিছু নাই। তো পি এবং কিউ এর লব্ধি হচ্ছে আমার আর, লব্ধির ফর্মুলা অ্যাপ্লাই করো, লব্ধি স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস ছোটবেলার কথা কিউ স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কস আলফা, টুয়াইস পি কিউ কস আলফা, লব্ধির ফর্মুলা। তাহলে এখান থেকে খেয়াল করবা আর স্কয়ার, এবার দেখো তো এখান থেকে কি লেখা যায়, এখানে দেখবা কিউ কস আলফা নামে একটা টার্ম আছে, কিউ কস আলফা, শুধু কিউ কস আলফা। তো 1 নং সমীকরণে খেয়াল করো, কিউ কস আলফা জায়গায় কি লেখা যায়, মাইনাস পি লেখা যায় না, মাইনাস পি 1 নং সমীকরণ হতে। তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু খেয়াল করবা পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস, এটা আবার আমরা জানি লেখো, উই নো লেখো, আমরা জানি, আবার আমরা জানি, লেখো নাও, আমরা জানি আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p cos আলফা। হিয়ার cos আলফা মানে কি, cos আলফা মানে মাইনাস পি, এই যে মাইনাস পি, লেখাল করবা 2, এই যে 2 লিখলাম, p লিখলাম, আর cos আলফা মানে হচ্ছে মাইনাস পি, এই যে মাইনাস পি লিখলাম, মাইনাস পি। তাহলে খেয়াল করবা এখান থেকে আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এখানে পি আর পি গুণ করলে হবে মাইনাস পি স্কয়ার, মাইনাস 2p স্কয়ার, তাহলে মাইনাস 2p স্কয়ার হবে, মাইনাস 2p স্কয়ার। তাহলে এখান থেকে খেয়াল করবা আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার কিউ স্কয়ার, আর একবার লিখে নিই কিউ স্কয়ার, তাহলে পি স্কয়ার মাইনাস 2p স্কয়ার মানে হচ্ছে মাইনাস পি স্কয়ার, এখান থেকে পি বের করবা, এখান থেকে পি স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়, কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার, তাহলে এখান থেকে পি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, রুট ওভার কিউ স্কয়ার, কিউ এর মান তুমি জানো, কিউ এর মান 25, তাহলে 25 স্কয়ার মাইনাস আর এর মান কত, আর এর মান 20, তাহলে 25 স্কয়ার মাইনাস 20 স্কয়ার মানে হচ্ছে পি এর মান কত, পি এর মান 15, এটাই তোমাদের জানতে চাইছে, পি এর মান 15 নিউটন। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা হচ্ছে বেসিক দিয়ে আমরা করলাম, শর্টকাট দেখবো, এটাকে লেখো মেথড নাম্বার 1, এটা হচ্ছে মেথড নাম্বার 1, দেখো বুঝতে পারছি কিনা। হ্যাঁ, অন্য সূত্র দিয়ে করা যায়, এর সাথে লব্ধি মাঝ বরাবর হলে তো পি এবং কিউ, না না এটা কি বলো, 180 ডিগ্রি কেন হবে, এটা কে বলছে, সাদিয়া ভুল বলছো, লব্ধি 180 ডিগ্রি মানে পি এবং কিউ 180 ডিগ্রি হলে তো আসলে লব্ধির মানটা বিয়োগ করে বের করে, আমরা শিখাইছিলাম, ফার্স্ট ক্লাসে করাইছিলাম, লব্ধির মানটা জাস্ট বিয়োগ করে বের করে, সহজ না। এখন শর্টকাট দেখাই দিব, 15 1/0 না লেখাটা ভালো, বুঝছো। অনেকে বলতে পারো যে ভাইয়া বইয়ে লেখা আছে যে tan 90 মানে হচ্ছে অসংজ্ঞায়িত, তারপরে 1/0 লেখা, এটা এভাবে না লেখাটা ভালো। ম্যাথমেটিক্সে অনেক তর্ক বিতর্ক আছে, আমি ওই দিকে যাব না, কন্ট্রোভার্সি আছে, না লেখাটা ভালো, বইয়ে লেখছে, মেইন বইয়ে লেখছে, বুকে লেখছে, বইয়ে লেখছে। তো এটার থেকে বাঁচার জন্য দেখো আমি কি চালাক, দেখছো আমি কি চালাক,
মানে এই কাহিনী থেকে বাঁচাতে আমি কি করে ফেললাম, tan 90 সমান 1/cot লিখলাম। দেখছো এই কাহিনী থেকে বাঁচাতে কি লিখলাম, tan 90 সমান 1/cot লিখলাম, কারণ cot 90 তো 0, এটা তো জানি, এখান থেকে করে ফেললাম। দেখছো? আচ্ছা, তো এটা একটু অন্যভাবে দেখাই, অন্যভাবে এটা উপাংশ দিয়েও করা যায়, অন্যভাবে করে। এটা হচ্ছে আমরা ত্রিভুজের ল দিয়ে আমরা করতে পারবো। দেখো এটা কিভাবে করা যায়, দেখো। তো আমরা এখানে তো দেখলাম যে আমাদের শর্টকাট লেখো, মেথড নাম্বার 2, প্লাস মাইনাস 15 নয় কেন, কারণ হচ্ছে বলের মান, তো ভালো কথা বলছো, 15 নিউটন বল, তো বলকে আমরা নর্মালি পজিটিভ ভাবেই প্রকাশ করি। বলের মান 15 নিউটন, বলের মান। আমরা তো বলি না যে আমরা -50 নিউটন বল প্রয়োগ করতেছি, বলি আমরা? না, বলি না। তো এখন মেথড নাম্বার 2, সলিউশন নাম্বার 2, মেথড নাম্বার 2, শর্টকাট যেটা, এটা সিকিউতে অ্যাপ্লাই করো না, সৃজনশীলে অ্যাপ্লাই করো না, শর্টকাট। তো খেয়াল করবা কি বলছি, দেখো এইখানে একটা ভেক্টর ছিল পি ভেক্টর, এই যে এই বরাবর ভেক্টর ছিল পি ভেক্টর, এই যে পি ভেক্টর লিখলাম আমরা একটা বিন্দুতে পি ভেক্টর, রাইট? আচ্ছা, তো লব্ধি কাজ করে একদম কোন বরাবর, লব্ধি কাজ করে একদম মাঝ বরাবর, বলছে লব্ধি কাজ করে লম্ব বরাবর, এই হচ্ছে আমার লব্ধিটা। লব্ধি কাজ করে কোন বরাবর, লম্ব বরাবর, পি এর সাথে লম্ব বরাবর কাজ করে লব্ধি, এই যে লব্ধি হচ্ছে আমার আর। আর দ্বিতীয় যে ভেক্টরটা কিউ কাজ করে কোন বরাবর, কিউ এমন ভাবে কাজ করবে, দেখো শর্টকাট, কিউ এমন ভাবে কাজ করবে যেন পি এবং কিউ এর মাঝ বরাবর লব্ধিটা কাজ করে। দেখবা খেয়াল করবে এই পয়েন্টে, এই পয়েন্টে কিউ এমন ভাবে কাজ করে, দেখো কিউ এই পয়েন্টে কিউ এমন ভাবে কাজ করে, এই যে কিউ, এই যে আমার কিউ ভেক্টর, যেন পি এবং কিউ এর লব্ধিটা মাঝ বরাবর হয়। আর হচ্ছে লব্ধি, যেন লব্ধিটা কোন বরাবর কাজ করে বলতো, লব্ধিটা যেন মাঝ বরাবর কাজ করে। পি এবং কিউ এমন ভাবে আমি আঁকবো যেন লব্ধিটা মাঝ বরাবর কাজ করে। এবার খেয়াল করবা, এবার মজা আসছে, এবার খেয়াল করো, আমরা চাইলে একটা ভেক্টরকে শিফট করতে পারি, একটা ভেক্টরকে তার মান এবং দিক পরিবর্তন না করে, মানে মানও পরিবর্তন করব না, দিকও পরিবর্তন করব না, বাট আমরা একটা ভেক্টরকে সমান্তরালে শিফট করতে পারি। এটাকে বলা হয় ভেক্টর সমান্তরাল স্থানান্তর। খেয়াল করো, এই ছিল আমার পি ভেক্টর, খেয়াল করো এই মার্কারটা, আমি চাইলে এর মার্কারটারে ধরে একদম সমান্তরালে এইভাবে শিফট করতে পারবো, মান এবং দিক চেঞ্জ না করে। খেয়াল করবা, এই পি কে টেনে ধরে এনে এই জায়গায় আমি বসাতে পারবো। তাহলে খেয়াল করো, এই যে পি ভেক্টর, এটাকে টেনে ধরে এনে এই জায়গায় আমি বসাবো। তাহলে খেয়াল করো, এই দেখো আমি পি ভেক্টরটাকে এখানে বসাই ফেললাম, এই হচ্ছে আমার সেই, দেখো এটাকে আমি শিফট করে কান ধরে টেনে, আমরা কান ধরে টেনে এই জায়গায় বসাতে পারবো। তো এই কাহিনীটাকে বলে ভেক্টরের প্যারালাল শিফটিং অফ ভেক্টর। এই যে পিটাকে ধরে এনে কান ধরে টেনে এনে এই জায়গায় বসালে এটা করা যায়, এটা ভেক্টরে করা যায়। তাহলে পিটাকে কান ধরে টেনে এনে এই জায়গায় বসালাম, পিটাকে কান ধরে টেনে এনে এই জায়গায় বসালাম, এই জায়গাটায় আমি বসালাম, এই জায়গাটায়, বোঝা গেল? তাহলে পিকার এই জায়গায় আছে, এই জায়গায় নাই। খেয়াল করবা, এদিকে কি হয়ে গেছে, সমকোণ ত্রিভুজ হয়ে গেছে না? আর এর মান কত দেওয়া, আর এর মান দেওয়া 20, এই যে আর এর মান 20, কিউ এর মান কত দেওয়া, কিউ এর ভ্যালু দেওয়া হচ্ছে 25, কিউ এর ভ্যালু দেওয়া 25, পি এর ভ্যালু বের করতে হবে। সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ 90, পিথাগোরাস অ্যাপ্লাই করা যায়, পিথাগোরাস বাহু তো আমার কিউ, আর এর মান হচ্ছে আমার আর ইকুয়াল টু 20, পি এর মান আমার জানবে, ভেক্টর মুছে দাও, মান আমার জানবে, এইটুকু 20, এইটুকু 25, আর পি আমার বের করবো। পিথাগোরাস অ্যাপ্লাই করো, অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার। তাহলে এখান থেকে হচ্ছে আমরা পি স্কোয়ার বের করতে পারবো, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে হচ্ছে আমরা পি ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। দেখবা এখান থেকে মান প্লাস মাইনাস লিখবা না, 15 নিউটন লিখবো, কারণ বলের মান তো তাই। এখান থেকে কি অ্যাপ্লাই করলাম, পিথাগোরাস অ্যাপ্লাই করলাম, ভেক্টর শিফটিং অ্যাপ্লাই করে পিথাগোরাস মামাকে ডেকে নিয়ে আসলাম। বলো বুঝতে পারছি কিনা? ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম, আমরা এইটা অবশ্যই বুঝতে পারলাম। ওকে, তাহলে খেয়াল করো, তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম। তো এবার দেখো, তো এই কাহিনী আমাদের শেষ, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, এবার আমরা একটু কঠিন জিনিস বলবো, হ্যাঁ একটু কঠিন জিনিস, মন দিয়ে শুনবা। এবার আমরা পড়বো লম্বাংশ উপপাদ্য। হেডলাইন দাও, লম্বাংশ উপপাদ্য। এটা বহুভুজ সূত্র আছে না, বহুভুজ সূত্র, ভেক্টরের বহুভুজ সূত্রের একটা বলতে পারো, এটা ফর্ম, একটা অ্যাডভান্স ফর্ম বলতে পারো, বা একটা সিম্পলিফাইড ফর্ম। লম্বাংশ উপপাদ্য লিখে নাও, লম্বাংশ উপপাদ্য। দ্রুত লেখো, দ্রুত, বেশি টাইম নেই আমাদের। লম্বাংশ উপপাদ্য, দ্রুত। আচ্ছা, 90 ডিগ্রি কেমনে হলো? দেওয়া আছে তো 90 ডিগ্রি, কোশ্চেনে।
ঠিক আছে। আর এটা সামান্তরিক সূত্র, তো এমনভাবে এখানে 90 ডিগ্রি দেওয়া আছে, এমনভাবে এখানে শিফট করলে ওটা 90 ডিগ্রি হবে আসলে অ্যাকচুয়ালি, বুঝছো? চিত্র ঠিকঠাকভাবে আঁকলে, ঠিকঠাকভাবে চিত্র আঁকলে ওটা 90 ডিগ্রি হবে। আচ্ছা, তো লম্বাংশ উপপাদ্য, তো এটা বহুভুজ সূত্রের একটা বিশেষায়িত রূপ। তো লম্বাংশ উপপাদ্যের মাধ্যমে দুইয়ের অধিক যে কোনো সংখ্যক, দুই বা দুইয়ের অধিক যে কোনো সংখ্যক ভেক্টরের লব্ধি বের করা যায়। 4টা 5টা 10টা 20টা ভেক্টরের লব্ধি তুমি বের করতে পারবা লম্বাংশ উপপাদ্যের সাহায্যে। 20টা 30টা ভেক্টরের লব্ধি তুমি বের করতে পারবা, 40টা ভেক্টরের লব্ধি তুমি বের করতে পারবা, 50টা ভেক্টরের লব্ধি তুমি বের করতে পারবা, মানে অনেকগুলো ভেক্টরের লব্ধি সহজেই বের করা যায় লম্বাংশ উপপাদ্যের সাহায্যে। খেয়াল করবা, মন দিয়ে খেয়াল করবা, মন দিয়ে। তো মনে করো এটা আমার এক্স অক্ষ, এটা আমার এক্স অক্ষ, ঠিক আছে। এটার আমরা প্রমাণে যাব না, প্রমাণ আমাদের জানবো, এটার প্রমাণ জানবো হচ্ছে আমরা হায়ার ম্যাথে, যেমনি বলবো এমনি মনে রাখবা। তো একটা পয়েন্টে অনেকগুলো ভেক্টর কাজ করতে পারে। তো মনে করো এই পয়েন্টে এই বরাবর একটা ভেক্টর কাজ করে, এই বরাবর একটা ভেক্টর কাজ করে, ধরলাম সেই ভেক্টরটা হচ্ছে, আমি ধরলাম পি ভেক্টর কাজ করে এই বরাবর। তা মনে করো এই বিন্দুতে এই বরাবর আর একটা ভেক্টর কাজ করে, আর একটা ভেক্টর ধরলাম, এই ভেক্টরটার নাম আমি ধরলাম হচ্ছে কিউ ভেক্টর, ধরলাম কিউ ভেক্টর। তারপরে মনে করো এই বরাবর আরেকটা ভেক্টর কাজ করে, আরেকটা ভেক্টর এই পয়েন্টে আরেকটা ভেক্টর কাজ করে, ধরলাম এটা হচ্ছে আমাদের এস ভেক্টর। এরকম আরো ভেক্টর কাজ করতে পারে, এই পয়েন্টে অনেকগুলো ভেক্টর কাজ করতে পারে। তো মনে করো হচ্ছে 3টা ভেক্টরই নিই আমরা, পি কিউ এস, 3টা ভেক্টর কাজ করে একটা পয়েন্টে। তাহলে আমাদের পি কিউ এস এর লব্ধি ভেক্টরটা বের করতে হবে, লব্ধি বা রেজাল্টেন্ট আমাদেরকে বের করতে হবে, রেজাল্টেন্ট। ওকে, তাহলে এবার দেখবা, এবার তাহলে পি কিউ এস এদের লব্ধি, এই 3টা ভেক্টরের লব্ধি আমরা বের করতে চাই, লব্ধি। তো লব্ধি তুমি আন্দাজে ধরবা, আন্দাজে, একদম আন্দাজে ধরবা, সমস্যা নেই। তো আন্দাজে তুমি আঁকবা, আন্দাজে। তো পি কিউ এস 3টা ভেক্টর বা 4টা 5টা 10টা ভেক্টরের লব্ধি আন্দাজে ধরবা। তো মোটামুটি তুমি ধরলা, মোটামুটি লব্ধি মনে করো এই বরাবর কাজ করে, আন্দাজে ধরছো, ঠিক আছে, আন্দাজে। তাহলে এই বরাবর মনে করো লব্ধি কাজ করে, লব্ধিকে আমি ধরলাম হচ্ছে আর ভেক্টর, নীল কালি দিয়ে লিখলাম আর ভেক্টর। তাহলে এবার দেখবা, এবার হচ্ছে এটা আমার এক্স অক্ষ। তো এক্স অক্ষ সাথে মানে এবার লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করতে চাইলে এক্স অক্ষের সাথে প্রতিটা ভেক্টর, দেখো পি কিউ এস, প্রতিটা ভেক্টর এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল জানা থাকা লাগবে এবং লব্ধি ভেক্টরের সাথেও এক্স অক্ষের অ্যাঙ্গেল ধরা লাগবে। তাহলে এবার খেয়াল করবা, পি কিউ এস প্রত্যেকটা ভেক্টরের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল তোমার জানা থাকা লাগবে। তাহলে পি এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল, সে ফর এক্সাম্পল পি এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল হচ্ছে আমাদের আলফা, ভালো কথা, পি এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল আমার আলফা, মনে রাখবা। এবার অ্যাঙ্গেলগুলো ধরবা অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে, অ্যাঙ্গেল ধরবা। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে অ্যাঙ্গেলগুলো ধরবা, তাহলে সুবিধা পাবা। এই হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে, তাহলে এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে পি এর অ্যাঙ্গেল কত, আলফা। তাহলে অ্যাঙ্গেল ধরা শেষ, পি এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল ধরা শেষ। তারপরে খেয়াল করবা, এক্স অক্ষের সাথে কিউ এর অ্যাঙ্গেল ধরবা, এক্স অক্ষের সাথে কিউ এর অ্যাঙ্গেল, এই দেখো কিউ ভেক্টরের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ধরলাম। তো ধরে নাও এক্স অক্ষের সাথে কিউ এর অ্যাঙ্গেল হচ্ছে বিটা, এই হচ্ছে আমার বিটা, এক্স অক্ষের সাথে কিউ এর অ্যাঙ্গেল হচ্ছে আমাদের বিটা। তাহলে আলফা বিটা লিখলাম। তারপরে খেয়াল করবা, তারপরে এই দেখো এস এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল লাগবে, মানে প্রতিটা ভেক্টরের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল তোমার জানা থাকা লাগবে। তাহলে এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে, তাহলে সুবিধা হবে। কেন ভাই অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে অ্যাঙ্গেল ধরতেছেন? সুবিধা হবে। এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে এস এর অ্যাঙ্গেল, এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে এস ভেক্টরের অ্যাঙ্গেলকে তুমি ধরলা গামা, হচ্ছে গামা। তাহলে দেখো 3টা ভেক্টর পি কিউ এস, 3টা ভেক্টরের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল তোমার জানা আছে, পি এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল আলফা, কিউ এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল বিটা, এস এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল গামা। তাহলে 3টা ভেক্টর বা 4টা ভেক্টর 10টা ভেক্টর, প্রত্যেকটা ভেক্টরের এক্স অক্ষের সাথে তোমার অ্যাঙ্গেল জানা থাকা লাগবে, এই জানছো তুমি, জানছো। এবার লব্ধির সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল তোমার জানা থাকা লাগবে, লব্ধি কত আমার আর, তাহলে এক্স অক্ষের সাথে লব্ধির যে অ্যাঙ্গেল, এই যে লব্ধির অ্যাঙ্গেল, তাহলে এক্স অক্ষের সাথে লব্ধির অ্যাঙ্গেল, এই এক্স অক্ষের সাথে লব্ধির অ্যাঙ্গেলও তুমি ধরবা, জানা থাকা লাগবে, বা এই ডিফাইন করবা, এক্স অক্ষের সাথে লব্ধির অ্যাঙ্গেল আমি ধরলাম হচ্ছে থিটা, এই হচ্ছে আমাদের ব্যাপার। তো অ্যাঙ্গেলগুলো বোঝা গেছে, আশা করি অ্যাঙ্গেলগুলো বোঝা গেছে। তো এবার আমরা কি করবো, এবার আমরা এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করবো। আবারও বলি, প্রমাণে আমি যাবো না, প্রমাণ তোমরা হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে পাবা। এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করবো। তাহলে লিখবা এভাবে, এক্স অক্ষ বরাবর, দ্রুত লেখো, এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করবা, লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করবা এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য কেমনে অ্যাপ্লাই করবা, এটার স্টেটমেন্টটা বলি। লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ হবে প্রতিটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের বীজগাণিতিক সমষ্টি,
এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য। কিছুই বুঝো না আমি জানি। খেয়াল করবা, লব্ধির সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল কত? থিটা। লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ হবে কস থিটা। মনে রাখবা, যেই বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করব শুরুতে, যেই বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করব শুরুতে, সব জায়গায় হবে কস। কি হবে? কস হবে যেই বরাবর। কারণ মানে ব্যাখ্যা তুমি বা এটার ডিটেলস তুমি জানবা হায়ার ম্যাথে। আমি জাস্ট ফিজিক্সে আমার লাগবে, মানে লাস্ট লাইনটা লাগবে বা প্রমাণের সার কথা লাগবে, সার কথা। যেই বরাবর লম্বাংশ অ্যাপ্লাই করবো ওই বরাবর কস বসাবো। ওই বরাবর কি বসাবা? কস বসাবা। মনে রাখবো, ওই বরাবর কস বসাবা। তাহলে আর এর লব্ধির এক্স অক্ষ বরাবর লম্বাংশ বা লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ হবে আর কস থিটা ইজ ইকুয়াল টু প্রতিটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের সমষ্টির সমান। তাহলে পি এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল কত? আলফা। তাহলে পি এর এক্স অক্ষ বরাবর উপাংশ কি হবে? পি কজ আলফা প্লাস কিউ এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল কত? বিটা। তাহলে কিউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? কিউ কস বিটা। কত মজা না ভাইয়া? প্লাস এস এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল কত? গামা। তাহলে এস এর এক্স অক্ষ বরাবর উপাংশ হবে তোমার হচ্ছে এস কস গামা। তাহলে খেয়াল করো, প্রতিটা ভেক্টর, এই যে আমি বললাম যে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ হবে প্রত্যেকটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের সমষ্টির সমান। মজা না? এবং যেই বরাবর লম্বাংশ উপপাদ্য প্রথমে অ্যাপ্লাই করবা ওই বরাবর কস বসাবা। তো খেয়াল করবা, এই থিটা কি? আর এর সাথে এক্স অক্ষের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। আলফা কি? পি এর সাথে এক্স অক্ষের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা, কারণ আমি এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করছি। বিটা কি? কিউ এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল হচ্ছে বিটা। গামা কি? এস এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল হচ্ছে গামা। তাহলে আমি এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করলাম, কস বসালাম। এবার যদি আমরা যেই বরাবর লম্বাংশ অ্যাপ্লাই করছি এর লম্ব বরাবর যদি লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করি, মানে এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করছি, এখন এর লম্ব বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করব। কার লম্ব? এর লম্ব বলতে কি বোঝালাম? এর লম্ব বলতে হচ্ছে এক্স অক্ষের উপর লম্ব। তাহলে এক্স অক্ষের উপর লম্ব কে? ওয়াই অক্ষ। তাহলে আমরা যদি এখন ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ অ্যাপ্লাই করি, ওয়াই অক্ষ বরাবর, এটা একদম সোজা, এটা একদম বাচ্চারাও পারবে এখন। ওয়াই অক্ষ বরাবর, তাহলে আমরা যদি ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করি, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, মনে রাখবা এটা কপি পেস্ট। এটার জন্য বুদ্ধিমান হওয়া লাগবে না, অনেক জ্ঞানী হওয়া লাগবে না, ট্যালেন্টেড হওয়া লাগবে না। একটা বাচ্চা, ছোট বাচ্চা হলেই হবে, ছোট একটা শিশু ক্লাস 4-5 পড়লেই হবে, 4-5 পড়লেই হবে। ওয়াই অক্ষ বরাবর যদি লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করি, এখানে যা লিখছি না, জাস্ট কসের জায়গায় সাইন বসিয়ে দিবা, কপি পেস্ট, জাস্ট কসের জায়গায় সাইন বসিয়ে দেবা। বললাম না এটার জন্য অনেক ট্যালেন্টেড হওয়া লাগবে না ওয়াই অক্ষের অ্যাপ্লাই করার জন্য। দেখো এই কস 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 আছে না, জাস্ট কসের জায়গায় সাইন বসিয়ে দিবা। আর কস থিটা এখানে বসাবো হচ্ছে আর সাইন থিটা, জাস্ট কসের জায়গায় সাইন বসিয়ে দিবা। পি কস আলফা এখানে বসাবো হচ্ছে, আর কিছু চিন্তাই করবা না, আর কিছু চিন্তাই করবা না, বাদ। আবার ভাইয়া এখানে ওয়াই অক্ষ, তাহলে আর এর সাথে কি ওয়াই অক্ষের অ্যাঙ্গেল থিটা, ভাইয়া এখানে হচ্ছে আলফা লিখলেন, তাহলে কি ওয়াই অক্ষের সাথে পি এর ওয়াই অক্ষের সাথে অ্যাঙ্গেল কি আলফা, ভাইয়া এখানে হচ্ছে আপনার হচ্ছে কি সাইন বিটা লিখতেছেন, তাহলে কি ভাইয়া এই যে ওয়াই অক্ষের সাথে পি কিউ এর অ্যাঙ্গেল কি বিটা। এমন কিছু না, এত ভয় পাওয়ার কিছু নাই। যেমনি জাস্ট কপি পেস্ট করতে বলছি কপি পেস্ট করবা, ঠিক আছে? জাস্ট কপি পেস্ট করবা, এই নাম্বার কস থেকে বলছি, জাস্ট কপি পেস্ট করবা। তাহলে এস সাইন গামা, তাহলে যেখানে যেখানে কস সেখানে সেখানে সাইন। তাহলে ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করার জন্য, মানে এর প্রথমটা লেখার পর এর লম্ব বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করার জন্য বুদ্ধিমান হওয়া লাগবে না, জাস্ট কস উইল বি রিপ্লেসড বাই সাইন, কসের জায়গায় সাইন বসাই দিবা, শেষ। বলো এটা বুঝতে পারছি কিনা, বলো বলো এটা বুঝতে পারলাম কিনা, বলো। নুরুল আসার বুঝতে পারছি না, আগেবার দেখে নিবা, শুরু থেকে দেখে নিবা, ঠিক আছে? বলো বুঝতে পারছি কিনা। ভাই লব্ধিটা এখানে আন্দাজে দিছি, লব্ধি এখানে কেন দিলেন? আন্দাজে আঁকছি, আন্দাজে। তুমি এমনও দিতে পারতা, আন্দাজে। তুমি এমন আন্দাজে, আন্দাজে দিছো, আন্দাজে তুমি আন্দাজে দিতে পারতা, আন্দাজে, আন্দাজে মনের ফুর্তিতে, মনের খুশিতে তুমি দিতে পারতা, আন্দাজে, আন্দাজে। নুরুল আফসার শুরু থেকে দেখবা, বুঝতে পারবো অবশ্যই, না বুঝতে পারার কিছু নেই এখানে। ওকে, তো এটুকু আমরা বুঝতে পারছি, এইটুকু। তাহলে আমরা এটার ম্যাথ করি, একটা দারুণ ম্যাথ করবো আমরা, দারুণ ম্যাথ মুসলাম। তো লেখো, লম্বাংশ উপপাদ্যের ফার্স্টে সহজ ম্যাথ করবো না কঠিনটা করবো? আগে কঠিনটা করাই, দেন টাইম থাকলে সহজটা করে দিব। ওকে, আগে কঠিনটা করাই, মাইন্ড করবো না তো? না,
আগে একটু কঠিনটা করাই, টাইম থাকলে দেন সহজটা করাবো। ওকে, তো লেখো কোশ্চেন, লেখো লেখো কোশ্চেন লেখো। লেখো দ্রুত। তো কোশ্চেন আগে কঠিনটা করেই লিখবা যে রাকিব 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 উত্তর পূর্ব দিকে রাকিব উত্তর পূর্ব দিকে 40 ডিগ্রি কোণে 15 মিটার গেল, 15 মিটার গেল। তারপর দেখবা উত্তর পশ্চিম দিকে তারপর উত্তর পশ্চিম দিকে লিখবা 50 ডিগ্রি কোণে 60 মিটার গেল। তারপর লিখবা সর্বশেষে পশ্চিম দক্ষিণ দিকে সর্বশেষে পশ্চিম দক্ষিণ দিকে লিখবা 65 ডিগ্রি কোণে 72 মিটার গেল, 72 মিটার গেল। লিখবা রাকিবের লব্ধি সরণের মান ও দিক নির্ণয় করো। রাকিবের লব্ধি সরণের মান ও দিক কত হবে? খুব ভালো একটা ম্যাথ, খুব ইম্পর্টেন্ট ম্যাথ এটাও, ঠিক আছে? লিখে নাও, দুটো লিখে নাও। আরেকটা ম্যাথ করবো যদি আমার টাইম থাকে এটার পরে। এই থিওরি আমি যে বললাম অনেকগুলো ভেক্টর থাকলে তাদের লব্ধি বের করার সময় অ্যাপ্লাই করবা। থ্যাংক ইউ। অনেকগুলো ভেক্টর থাকলে তাদের লব্ধি বের করার টাইমে অ্যাপ্লাই করবা। তখন তো আমার ওই সামান্তরিক সূত্র, তো আসলে মেনলি সামান্তরিক সূত্র আমরা দুইটা ভেক্টরের লব্ধি বের করতে গেলে ইউজ করি, বুঝছো? সামান্তরিক সূত্র আমরা দুইটা ভেক্টরের লব্ধি বের করার টাইমে আমরা ইউজ করি। বাট যদি অনেকগুলো ভেক্টর থাকে, সেই অনেকগুলো ভেক্টরের লব্ধি বের করার টাইমে আমরা আসলে এই লম্বাংশ পদ্ধতি আমরা অ্যাপ্লাই করবো। তাহলে এই ম্যাথটা আমরা করি। এই ম্যাথটা যদি আমাদের 9:30 আগে হয়ে যায় তাহলে তো আমরা 8টা ম্যাথ করবো, তাহলে আমাদের এটাই লাস্ট ম্যাথ। ওকে, দেখি আমরা একটু দ্রুত করার চেষ্টা করি। দেখো একটু বোঝার চেষ্টা করো, তাহলে পারবা। উত্তর দেখো, উত্তর সলিউশন দেখি। আগে দুইটা চিত্র আঁকবা। একবার এখানে যা বলছে, যে সিচুয়েশনটা বলছে সেই সিচুয়েশনটার ওয়াইজ তুমি ফার্স্টে চিত্রটা আঁকবা, ঠিক আছে? এখানে যেভাবে বলছে সেভাবে চিত্রটা এখন ড্র করবা। মন দিয়ে দেখবা, একদম মন দিয়ে। তো রাকিব উত্তর পূর্ব দিকে মানে কি জানো? আমি একটু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আঁকি। তো মনে করো এই যে আমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম একটু ড্র করার চেষ্টা করি, খেয়াল করবা। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম একটু ড্র করার চেষ্টা করি। তাহলে উপরের দিকটা উত্তর, নিচের দিকটা দক্ষিণ, ডান দিকটা পূর্ব, বাম দিকটা পশ্চিম। তাহলে খেয়াল করো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আঁকা আমার শেষ। তাহলে এবার দেখবা রাকিব উত্তর পূর্ব দিকে মানে হচ্ছে উত্তরের সাথে পূর্ব দিকে গেছে। উত্তরের সাথে পূর্ব দিকে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করা হয়েছে। উত্তরের সাথে পূর্ব দিকে মানে উত্তরের সাথে 40 ডিগ্রি কোণ করে পূর্ব দিকে গেছে, এটা মানে উত্তরের সাথে অ্যাঙ্গেল তৈরি করছে। উত্তরের সাথে, এই যে উত্তরের সাথে অ্যাঙ্গেল তৈরি করছে। উত্তরের সাথে কোন দিকে বলতো? উত্তর পূর্ব, মানে উত্তরের সাথে পূর্ব দিকে 40 দিকে অ্যাঙ্গেল তৈরি করছে। উত্তরের সাথে পূর্ব দিক কোন দিক? ডান দিক, বাম দিক পশ্চিম। উত্তরের সাথে পূর্ব দিকে মানে এইভাবে অ্যাঙ্গেল তৈরি করছে, এইভাবে। উত্তরের সাথে পূর্ব দিকে মানে এইভাবে অ্যাঙ্গেল তৈরি করছে, এইভাবে। উত্তরের সাথে পূর্ব দিকে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে? 40 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 40 ডিগ্রি। 40 ডিগ্রি কোণ করে উত্তরের সাথে পূর্ব দিকে 40 ডিগ্রি কোণ করে কতটুকু গেছে? 15 মিটার গেল, 15 মিটার। এখান থেকে এইটুকু সে গেছে, এই বরাবর গেছে, এখান থেকে যে মূল বিন্দু থেকে এখান থেকে এই বরাবর গেছে। তো এইটুকু হচ্ছে আমার 15 মিটার। তাহলে 15 মিটার গেল। তো লিখে নাও 15 মিটার গিয়ে সে এই জায়গায় আসছে। বলো বুঝতে পারছি কিনা? দেখো উত্তরের সাথে
উত্তরের সাথে পূর্ব দিকে, উত্তরের সাথে পূর্ব দিকে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করছে 40, কতটুকু গেছে 15 মিটার গেছে 15 মিটার, তাহলে এখান থেকে এইটুকু 15 মিটার আঁকলাম আমরা, তাহলে এখন এই জায়গায় পৌঁছাইছে, এই জায়গায় কিন্তু রাকিব পৌঁছাইছে। বোঝা গেল ব্যাপারটা? বোঝা গেল কিনা বলো, বোঝা গেল কিনা? বোঝা গেছে। একটু ছোট করে রাখি, 15 মিটার ছোট করে রাখি, এইটুকু হচ্ছে আমার 15 মিটার, ছোট করে রাখি, এই জায়গায় হচ্ছে পৌঁছাইছে, এই জায়গায়, তো এইটুকু হচ্ছে আমার 15 মিটার, ভালো কথা। অতঃপর সেকেন্ডলি, তারপর উত্তর পশ্চিম দিকে 50 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, উত্তর পশ্চিম দিকে, উত্তর পশ্চিম, তাহলে এখন রাকিব কোন জায়গায় আছে? এখন রাকিব এই জায়গায় আছে, এই জায়গায়। তো এই জায়গায় এখন আমরা স্থানাঙ্ক ব্যবস্থা আঁকি, খেয়াল করো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আঁকি, এই যে উত্তর দক্ষিণ, আর এই যে আমাদের পূর্ব পশ্চিম, তাহলে এই জায়গায় আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আঁকি। তাহলে উপরের দিকটা উত্তর, নিচেরটা দক্ষিণ, তাহলে খেয়াল করবা কি দরকার? উত্তর আর পশ্চিম দরকার, সব দরকার নেই। উত্তর পশ্চিম দিকে 50 ডিগ্রি কোণে গেছে, তাহলে এই যে উত্তর, আর বাম দিকটা হচ্ছে আমার পশ্চিম, বাম দিকটা পশ্চিম। এখন রাকিব এই জায়গায় আছে, এখন রাকিব এই জায়গায় আছে, তাহলে উত্তর পশ্চিম দিকে, তাহলে উত্তরের সাথে 50 ডিগ্রি কোন দিকে তৈরি করছে? পশ্চিমে। উত্তরের সাথে, উত্তর পশ্চিম দিকে 50 ডিগ্রি মানে হচ্ছে উত্তরের সাথে 50 ডিগ্রি কোণ করে পশ্চিম দিকে গেছে, তাহলে উত্তরের সাথে অ্যাঙ্গেল তৈরি করবে, উত্তরের সাথে কোন দিকে? পশ্চিমে, তাহলে বাম দিকে অ্যাঙ্গেল তৈরি করবে। দেখো, উত্তরের সাথে পশ্চিমে, উত্তরের সাথে পশ্চিমে কত ডিগ্রি কোণে? 50 ডিগ্রি কোণে। উত্তরের সাথে পশ্চিমে 50 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 50 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে 50 ডিগ্রি, এই যে 50 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কতটুকু গেল? 60 মিটার গেছে, 60 মিটার। তাহলে এখান থেকে এই বরাবর গেছে 60 মিটার, এই বরাবর গেছে হচ্ছে 60 মিটার, তো 60 মিটার তো বড় হবে, 15 মিটারের চেয়ে বড়, তো এই বরাবর সে গেছে, এই বরাবর সে গেছে, ধরো এই পয়েন্টে সে গেছে, এই পয়েন্টে 60 মিটার সে গেল, এই পয়েন্টে সে গেল, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে 60 মিটার, এই যে আমার 60 মিটার, খেয়াল করবা, এই যে আমার 60 মিটার। বলো বুঝতে পারছে কিনা এই চিত্রটা? বলো বুঝতে পারছে কিনা? দেখো, এই সেকেন্ডলি উত্তর পশ্চিম দিকে 50 ডিগ্রি কোণে গেছে, উত্তর পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে, তাহলে খেয়াল করবা, উত্তর পশ্চিম দিকে 50 ডিগ্রি কোণে 60 মিটার গেল, তাহলে উত্তরের সাথে 50 ডিগ্রি কোণ করে পশ্চিমে গেছে, তাহলে উত্তরের সাথে অ্যাঙ্গেল তৈরি করছি, উত্তরের সাথে 50 ডিগ্রি কোণ করে, উত্তরের সাথে 50 ডিগ্রি কোণ করে পশ্চিমে মানে কোন দিকে? বামে। উত্তরের সাথে বামে অ্যাঙ্গেল তৈরি করছি আমি 50 ডিগ্রি, উত্তরের সাথে বাম দিকে 50 ডিগ্রি কোণ করে কতটুকু গেছি আমরা? 60 মিটার গেছি, 60 মিটার, তাহলে এইটুকু হচ্ছে 60 মিটার। বোঝা গেল? এইটুকু গেল 60 মিটার। আচ্ছা, সর্বশেষে পশ্চিম দক্ষিণ দিকে, পশ্চিম দক্ষিণ দিকে, পশ্চিম দক্ষিণ দিকে, তাহলে খেয়াল করবা, লাস্টলি এখানে আমরা পশ্চিম দক্ষিণ দিকে আঁকি, এখানে আমরা পশ্চিম দক্ষিণ দিকে আঁকি, তাহলে খেয়াল করবা, এই হচ্ছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা, দিক ব্যবস্থা, এই হচ্ছে দিক ব্যবস্থা। সর্বশেষে পশ্চিম দক্ষিণ দিক, পশ্চিম দিক কোন দিক? বাম দিক, বাম দিক হচ্ছে পশ্চিম, আর দক্ষিণ কোন দিক? নিচের দিক হচ্ছে দক্ষিণ, এই যে নিচের দিক হচ্ছে দক্ষিণ। সর্বশেষে পশ্চিম দক্ষিণ দিকে, মানে পশ্চিমের সাথে অ্যাঙ্গেল তৈরি করব দক্ষিণ দিকে, পশ্চিম দক্ষিণ মানে হচ্ছে পশ্চিমের সাথে অ্যাঙ্গেল তৈরি করব কত ডিগ্রি? 65 ডিগ্রি, তাহলে পশ্চিমের সাথে 65 ডিগ্রি কোণ উৎপন্ন করব পশ্চিমের সাথে, তাহলে পশ্চিম হচ্ছে এই যে পশ্চিম, পশ্চিমের সাথে 65 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এই যে 65 ডিগ্রি। দেখো, পশ্চিমের সাথে 65 ডিগ্রি কোণ উৎপন্ন করলাম, অ্যাঙ্গেল, তাহলে পশ্চিমের সাথে 65 ডিগ্রি কোণ করে দক্ষিণে, মানে নিচের দিকে দক্ষিণে কতটুকু গেছে? কতটুকু? 70 মিটার, মানে মোটামুটি এই যে এই জায়গায় 70 মিটার গেছে, তাহলে এইটুকু হচ্ছে আমার 70 মিটার। দেখো তো চিত্র বুঝে কিনা? দেখো তো, এইটুকু হচ্ছে আমার 70 মিটার, এই যে আমার 70 মিটার। তাহলে খেয়াল করবা কি বললাম, পশ্চিমের সাথে নিচের দিকে, দেখো নিচের দিকে, পশ্চিমের সাথে কিন্তু দুইভাবে কোণ উৎপন্ন করা সম্ভব। পশ্চিম উত্তর বললে আমি এইভাবে আঁকতাম, উপরের দিকে আঁকতাম, পশ্চিম দক্ষিণ বলছে, তাহলে পশ্চিমের সাথে কত ডিগ্রি কোণ করে? 65 ডিগ্রি কোণ, 65, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 65 ডিগ্রি, তাহলে পশ্চিমের সাথে 65 ডিগ্রি মানে নিচের দিকে কোণ করে, পশ্চিমের সাথে 65 ডিগ্রি কোণ করে কোন দিকে? দক্ষিণ দিকে, মানে নিচের দিকে, দেখো নিচের দিকে, পশ্চিমের সাথে নিচের দিকে বা 65 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে কতটুকু গেল? 70 মিটার গেল। মানে এখান থেকে যে এখান থেকে এই যে এখান থেকে যাত্রা শুরু করলো আরিফ, আরিফ এখন এই জায়গায়, সেকেন্ডলি আরিফ এই জায়গায়, সেকেন্ডলি আরিফ এই জায়গায় গেছে, আরিফ 2 মানে সেকেন্ড পজিশন, আরিফ নাম্বার 1, আরিফ প্রথমে এই জায়গায় গেছে, আরিফ নাম্বার 1, আর এখানে হচ্ছে ইনিশিয়াল, এখান থেকে আরিফ যাত্রা শুরু করছে, প্রথমে আরিফ এই জায়গায় গেছে, তারপরে আরিফ এই জায়গায় গেছে, তারপরে আরিফ এখন এই জায়গায় আসছে, এই জায়গায়, তারপরে আরিফ এখন বর্তমানে এই জায়গায় আছে। এটা হচ্ছে আরিফের ফাইনাল পয়েন্ট এফ, আরিফের ফাইনাল পয়েন্ট। আরিফ যাত্রা শুরু করছিল কোনখান থেকে? এখান থেকে। এটা হচ্ছে আরিফের ইনিশিয়াল পয়েন্ট আই, আর এটা হচ্ছে আরিফের ফাইনাল পয়েন্ট। তো আমাদের বের করতে বলছে লব্ধি সরণ মানে কি? ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট বরাবর যে ভেক্টর তুমি চিন্তা করো তাকে লব্ধি সরণ বলা হয়। ইনিশিয়াল পয়েন্ট কোনটা? যেটা ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট বরাবর, খেয়াল করবা,
ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট বরাবর যে লব্ধিটা চিন্তা করা হয় ওইটাই অ্যাকচুয়ালি হচ্ছে আমার সরণ। তাহলে এই হচ্ছে আমার লব্ধি সরণ, এই হচ্ছে আমার, বলো বুঝতে পারছি কিনা বলো, এই হচ্ছে আমার লব্ধি সরণ। লব্ধি সরণকে আমরা আর ভেক্টর দিলাম, এটা হচ্ছে আমার লব্ধি সরণ। তাহলে খেয়াল করবা ইনিশিয়াল থেকে, এই যে ইনিশিয়াল থেকে যে আদি থেকে শেষ বিন্দু বরাবর, আদি থেকে শেষ বিন্দু বরাবর যে ভেক্টর চিন্তা করা হয় এই সরণটুকু হচ্ছে আমার লব্ধি সরণ, এটা হচ্ছে আমার আই বা ইনিশিয়াল। বলো পুরো চিত্রটা আমরা বুঝতে পারলাম কিনা, পুরো চিত্র বলো, পুরো চিত্রটা আমরা বুঝতে পারলাম কিনা, পুরো চিত্র আমরা বুঝতে পারলাম কিনা, দ্রুত বলো। বাহাত্তর মিটার মনে হয়, সত্য না তো, 72 মিটার, সরি 72 মিটার, এইটুকু হচ্ছে 72 মিটার, লিখে নাও 72 মিটার, ভুল করে 70 বলছিলাম, 72 হবে। তাহলে 65 ডিগ্রি কোণ করে 72 মিটার গেল। বলো পুরোটুকু আমরা বুঝতে পারলাম কিনা। থ্যাংক ইউ। লব্ধি সরণটা বুঝছো তো না? থ্যাংক ইউ। এক্স্যাক্টলি 72 মিটার হবে, সরি ভুল করে আমি বলছি 72 মিটার। এখান থেকে পশ্চিম থেকে দক্ষিণ দিকে, মানে নিচের দিকে, দক্ষিণ তো নিচে, পশ্চিম থেকে দক্ষিণ দিকে, পশ্চিমের সাথে অ্যাঙ্গেল তৈরি হয়েছে, কিন্তু দক্ষিণের সাথে কিন্তু অ্যাঙ্গেল তৈরি হয় নাই। পশ্চিমের সাথে অ্যাঙ্গেল তৈরি হয়েছে 65 ডিগ্রি কোণ করে নিচের দিকে, এই বরাবর গেছে 72 মিটার, 72 মিটার। তাহলে এখানে এখন ফাইনাল পয়েন্ট, এটা তার ইনিশিয়াল পয়েন্ট। তাহলে আদি থেকে শেষ বিন্দু বরাবর, শেষ বিন্দু বরাবর একটা ভেক্টর রাখবা, আদি থেকে শেষ বিন্দু বরাবর ভেক্টর রাখবা, এটাই লব্ধি সরণ, এটাই হচ্ছে আমার লব্ধি সরণ, এটা আমরা বের করব লব্ধি সরণ। তা খেয়াল করবা এখানে লব্ধি সরণ বের করবো, তাহলে এটা কার আর কার 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 লব্ধি খেয়াল করবা। তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি 15 মিটার, 15, 60, 72 এই তিনটা ভেক্টর। দেখো 15 মিটার একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, দেখো দিচ্ছ না আঁকছি, এটা একটা ভেক্টর। এই 60 মিটার এটাও একটা ভেক্টর, এই যে দেখো এটাও একটা ভেক্টর, এই বরাবর একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর 60 মিটার একটা ভেক্টর, যে এই বরাবর। তারপরে 72 মিটার এটাও একটা ভেক্টর, 72 মিটার, এই যে 72 মিটার একটা ভেক্টর। তাহলে দেখো 15, 60 আর 72 এই তিনটা ভেক্টরের লব্ধি হচ্ছে আমার আর। তাহলে দেখো তো তিনটা ভেক্টরের লব্ধি না, দেখো 15, 60, 72 তিনটা ভেক্টরের লব্ধি। তো তিনটা ভেক্টরের লব্ধি আমরা কিভাবে বের করব? লম্বাংশ উপপাদ্যের সাহায্যে আমরা বের করব না? তাহলে অ্যাকচুয়ালি আমাদের লব্ধি সরণ বের করার মানে হচ্ছে 15, 60 আর 72 এই তিনটা ভেক্টরের লব্ধি বের করা, আর তিনটা ভেক্টরের লব্ধি আমরা লম্বাংশ উপপাদ্যের সাহায্যে আমরা বের করব। তো লিখে নাও লম্বাংশ উপপাদ্যের সাহায্যে আমরা বের করব লম্বাংশ। তো লম্বাংশ উপপাদ্যের সাহায্যে আমরা বের করব। তাহলে আমাদের এই চিত্রটা রিড্র করা লাগবে, এই চিত্রটা রিড্র করা লাগবে যেন আমরা লম্বাংশ উপপাদ্যটা অ্যাপ্লাই করতে পারি, যেন আমরা। তো লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করতে চাইলে প্রত্যেকটা ভেক্টরের আদি বিন্দুকে একটা নির্দিষ্ট পয়েন্টে আঁকতে হয়, আদি বিন্দুকে। তাহলে আমি অ্যাপ্লাই করি, খেয়াল করবা এই এক্স অক্ষ লাগে আর এই যে ওয়াই অক্ষ আমি আঁকলাম। তো লম্বাংশ পথে আমি অ্যাপ্লাই করব, এই যে এক্স অক্ষ লাগবে আর এই যে মনে করো আমাদের ওয়াই অক্ষ। তাহলে আমাদের হচ্ছে আমরা এখন লম্বাংশ পথে আমি অ্যাপ্লাই করব। তো এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা তো অ্যাকচুয়ালি আমাদের উত্তর দক্ষিণ, তাই তো? এই যে আমাদের উত্তর দিক, এই যে আমাদের উপর দিক উত্তর, এই যে আমাদের উত্তর দিক ধরি আমরা, এটাকে দক্ষিণ দিক, ডান দিককে পূর্ব দিক আর বাম দিককে পশ্চিম দিক, এরকম আমরা ধরি। তো খেয়াল করবা প্রথমে আঁকবো আমরা 15 মিটারের ভেক্টরটা। তাহলে কি করো দেখো 15 মিটারের ভেক্টর কি হয়েছে বলতো? উত্তর পূর্ব দিকে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করছে না, উত্তর পূর্ব দিকে। উত্তরের সাথে অ্যাঙ্গেল তৈরি করব, উত্তরের সাথে পূর্ব দিকে অ্যাঙ্গেল তৈরি করব। তাহলে উত্তরের সাথে পূর্ব দিক মানে ডান দিক, তাহলে উত্তরের সাথে কতটুকু অ্যাঙ্গেল উৎপন্ন করছে? 40 ডিগ্রি। তাহলে এইটুকু মনে করো, দেখো এইটুকু হচ্ছে আমাদের 40 ডিগ্রি। তাহলে এই বরাবর হচ্ছে কাজ করে 15 মিটার ভেক্টরটা, এই দেখো 15 মিটার ভেক্টরটা এই বরাবর কাজ করে। এটা হচ্ছে আমার 15 মিটারের ভেক্টরটা, 15 মিটারের ভেক্টরটা এই বরাবর কাজ করে। তো আমাদের এই অ্যাঙ্গেলটুকু কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে এই দেখো এটা হচ্ছে আমাদের 40 ডিগ্রি, বুঝা গেছে? তাহলে উত্তরের সাথে অ্যাঙ্গেল তৈরি করছে, উত্তরের সাথে 40 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে কোন দিকে? পূর্ব দিকে, এই যে পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে। তাহলে গেল আঁকলাম আমরা, এইটুকু আমরা আঁকলাম, লাল ভেক্টর আঁকলাম। তাহলে 15 মিটার আঁকা আমার শেষ, 15 মিটার আঁকা আমার শেষ। এবার আমরা 60 মিটারের এই ভেক্টরটা আমি আঁকবো, এই 60 মিটারের ভেক্টরটা আমি আঁকবো একই পয়েন্ট থেকে, মানে এই নির্দিষ্ট পয়েন্ট থেকে আমি আঁকবো, তাহলে আমি উত্তর করতে পারবো। তাহলে খেয়াল করবা, তাহলে 60 মিটারের ভেক্টরটা আমি আঁকবো। তাহলে উত্তর পশ্চিম দিকে 60 মিটার গেছে 50 ডিগ্রি কোণে, উত্তর পশ্চিম দিকে। উত্তরের সাথে 50 ডিগ্রি কোণ করবা পশ্চিমে, উত্তর পশ্চিম দিক, মানে উত্তরের সাথে পশ্চিম। তাহলে উত্তর হচ্ছে এটা, উত্তরের সাথে পশ্চিম দিক মানে এই যে এই দিক, এই পশ্চিম তো এই দিকে, উত্তরের সাথে পশ্চিম দিক মানে এই যে এই বরাবর কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 50 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এই যে এই বরাবর হচ্ছে আমাদের 60 মিটার ভেক্টরটা কাজ করবে, এই বরাবর দেখো, এই যে দেখো এই বরাবর কাজ করবে হচ্ছে আমার 60 মিটার। এটা বড় করে রাখি, কারণ 15 তো বড়, 15 বড় হচ্ছে 60, 15 বড় হচ্ছে আমার 60, এই বরাবর কাজ করবে হচ্ছে আমার 60 মিটার ভেক্টরটা, এই যে এই বরাবর। তো
দেখো আমরা একটা বিন্দুতে আমরা 60 মিটার ভেক্টরটা আমি আঁকলাম। তোমরা খেয়াল করবা কি বলছি, এই যে উত্তর, এই যে আমার উত্তর, মানে হাত অনেক ঘামতেছে আজকে, তো এই হচ্ছে আমার উত্তর। চিত্রটা মনে হয় ভালো হচ্ছে না। উত্তরের সাথে দেখো দেখো খেয়াল করবা, উত্তরের সাথে পশ্চিম দিকে, উত্তরের সাথে পশ্চিম দিকে 60 ডিগ্রি, কত ডিগ্রি, 50 ডিগ্রি। উত্তরের সাথে পশ্চিম দিকে, উত্তরের সাথে পশ্চিম দিকে 50 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 50 ডিগ্রি কোণ উৎপন্ন করে 60 মিটার গেছে, এই যে 60 মিটার গেল। তারপরে সর্বশেষে পশ্চিম দক্ষিণ দিকে 65 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, পশ্চিম দক্ষিণ দিকে, এই যে পশ্চিম, এই যে দক্ষিণ, তাহলে পশ্চিমের সাথে দক্ষিণ দিকে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 65 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে পশ্চিমের সাথে 65, যে পশ্চিমের সাথে 65 ডিগ্রি কোণ উৎপন্ন করছে দক্ষিণ দিকে, এই বরাবর গেছে হচ্ছে 70 মিটার। এই যে এইটা হচ্ছে আমার 70 মিটারের ভেক্টরটা, এই দেখো এই বরাবর হচ্ছে 72 মিটার, সরি 72 মিটার, এই বরাবর হচ্ছে 72 মিটারের ভেক্টরটা কাজ করে। এই হচ্ছে আমার 72 মিটারের ভেক্টরটা, বুঝছো, 72 মিটারের। তাহলে এইটুকু অ্যাঙ্গেল কত আমার, 65 ডিগ্রি, 65। তাহলে খেয়াল করবা পশ্চিমের সাথে 65 ডিগ্রি কোণ করে 72 মিটার এই বরাবর গেছে। এখন আমাদের এই তিনটা ভেক্টর 15, 60 আর 72, এই তিনটা ভেক্টর যেটাই দেখো 15, 60 আর এই যে 72, এই তিনটা ভেক্টরকে আমরা একটা নির্দিষ্ট পয়েন্ট আমি আঁকলাম, এই দেখো এই পয়েন্ট আমি আঁকলাম, এই পয়েন্ট আমি আঁকলাম। তো এখন আমাদের এই তিনটা ভেক্টরের লব্ধি লাগবে, 15, 60 আর 72 এর লব্ধি লাগবে, লব্ধি আর লাগবে, আর লব্ধি আন্দাজে আঁকবা, লব্ধি আন্দাজে আঁকবা। তাহলে আন্দাজে তুমি আঁকো, এই বরাবর আঁকলা, আন্দাজে আঁকলা, এই দেখো আন্দাজে তুমি লব্ধি আঁকলা, এই হচ্ছে আমার আন্দাজে লব্ধি আঁকলাম, লব্ধি হচ্ছে আমার আর, এই হচ্ছে আমার লব্ধি আমি আন্দাজে আঁকলাম, লব্ধি হচ্ছে আমার কি বলতো আর, লব্ধি আমার আর, এইটুকু আমরা বুঝলাম, এইটুকু। আচ্ছা এবার কি করব, এবার আমরা দেখো 15, 72 আর 60, এই তিনটা ভেক্টরের লব্ধি হচ্ছে আমার আর। তাহলে প্রতিটা ভেক্টরের এক্স অক্ষের সাথে তোমার অ্যাঙ্গেল জানা থাকা লাগবে, প্রতিটা ভেক্টরের এক্স অক্ষের সাথে তোমার অ্যাঙ্গেল জানা থাকা লাগবে। এক্স অক্ষ কোনটাই, যে যেটা এক্স অক্ষের মতন দেখতে মনে হয়, এটার এক্স অক্ষ ধরবা, এই যে এক্স অক্ষ ধরবা, এই যে এক্স অক্ষ ধরলাম। এক্স অক্ষের সাথে প্রতিটা ভেক্টরের অ্যাঙ্গেল তোমার জানা থাকা লাগবে, ঠিক আছে। তাহলে এবার দেখবা, এবার এটা লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করার জন্য আমার এইভাবে চিত্রটা আঁকতে হবে। একটা নির্দিষ্ট বিন্দু থেকে প্রত্যেকটা ভেক্টর উৎপন্ন হয়েছে, এভাবে আঁকা লাগবে, নির্দিষ্ট পয়েন্টে প্রত্যেকটা ভেক্টরকে আঁকা লাগবে। এটা হচ্ছে সেকেন্ড চিত্র, দুটোই আঁকবা পরীক্ষার হলে। এটা মূল চিত্র, প্রশ্ন থেকে চিত্র আমরা আঁকলাম, এটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করার জন্য চিত্রটা এভাবে আঁকা লাগবে, একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে উৎপন্ন করা লাগবে ভেক্টরগুলোরে। আচ্ছা এবার দেখবা, এবার প্রত্যেকটা ভেক্টরের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল জানা লাগবে। আমি নীল কাল দিয়ে দেখি, 15 মিটারের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল কত, অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে, 15 মিটারের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল কত, অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে। খেয়াল করবা এইটুকু 40 ডিগ্রি হলে এইটুকু কিন্তু হবে আমার 60 ডিগ্রি। খেয়াল করো যে এইটুকু হবে কিন্তু আমার 60 ডিগ্রি, দেখো এইটুকু হবে আমার, দেখো 60 ডিগ্রি হবে এইটুকু, এইটুকু। তাহলে 15 মিটার এক্স অক্ষের সাথে কিন্তু 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কারণ 15 মিটার ওয়াই অক্ষের সাথে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করলে 15 মিটার এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণই উৎপন্ন করছে, ভালো কথা। আচ্ছা এবার 60 মিটার এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে এটা আমার জানা লাগবে। 60 মিটার এক্স অক্ষের সাথে, এই দেখো 60 মিটারের এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে 60 মিটার কত কোণ উৎপন্ন করছে জানা লাগবে। এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে 60 মিটার কত কোণ উৎপন্ন করছে জানা লাগবে। খেয়াল করবা এইটুকু 90 প্লাস 50, দেখো তো এখান থেকে এইটুকু 90, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু 90 প্লাস বাকিটুকু মানে 50। তাহলে 90 প্লাস 50 মানে কত, 90 প্লাস 50 মানে কত বলো, 140 ডিগ্রি। তাহলে এইটুকু কিন্তু আমার 140 ডিগ্রি। তাহলে 60 মিটার এক্স অক্ষের সাথে 140 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ভালো কথা। তারপরে কি করবা, তারপর হচ্ছে তোমার এই যে 72 মিটার এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, 72 মিটার। খেয়াল করবা এক্স অক্ষের সাথে, এই যে 140 তো বুঝলাম, এক্স অক্ষের সাথে 72 মিটার কত কোণ উৎপন্ন করছে, অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে এই অ্যাঙ্গেলটা উৎপন্ন করছে, এই অ্যাঙ্গেলটা। তাহলে এই দেখো এইটুকু হচ্ছে ছিল আমার 140 ডিগ্রি, যে এইটুকু ছিল এই পুরো অ্যাঙ্গেলটা। খেয়াল করবা এক্স অক্ষের সাথে 60 মিটারের অ্যাঙ্গেল হচ্ছে 140 ডিগ্রি, আর এক্স অক্ষের সাথে 72 মিটারের অ্যাঙ্গেল, এই যে 72 মিটার, এই অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে কিন্তু নিবা, অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে নিবা। এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে 72 মিটারের অ্যাঙ্গেল কত বলতো, দেখো এক্স অক্ষের সাথে এইটুকু অ্যাঙ্গেল কিন্তু 180 ডিগ্রি, দেখো এক্স অক্ষ থেকে এইটুকু অ্যাঙ্গেল 180 ডিগ্রি। 180 প্লাস 65 মানে কত, 180 প্লাস 65 ডিগ্রি না, 180 প্লাস 65, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 180 প্লাস 65 ডিগ্রি মানে কত বলতো, মানে হচ্ছে তোমার 65, মানে কত, মানে 180 প্লাস 6, 18, 19, 20, 21, 22, 23, 24, 240, 245 ডিগ্রি। তাহলে 245 ডিগ্রি, বোঝা গেল ব্যাপারটা, বোঝা গেল। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার, 245 ডিগ্রি মনে থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে এটা 150 হবে নাকি, দেখো
90 প্লাস 50 মানে হচ্ছে 140, 90 প্লাস 50, তাহলে দেখবা 60 মিটারের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল হচ্ছে 140 ডিগ্রি, 90 প্লাস 50, এখান থেকে এইটুকু 90, এখান থেকে এইটুকু 50, তাহলে পুরো অ্যাঙ্গেল হচ্ছে 90 প্লাস 50 মানে 100, এই যে এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে তোমার 140 ডিগ্রি। এবার আমরা লম্বাংশ পদ্ধতি অ্যাপ্লাই করব, লম্বাংশ পদ্ধতি অ্যাপ্লাই করি, তাহলে প্রতিটা ভেক্টরের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল জানো তুমি, তাহলে 15 মিটার এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এক্স অক্ষ বরাবর লম্বাংশ পদ্ধতি অ্যাপ্লাই করবা। তো তুমি জানো আর কস থিটা, কস অ্যাপ্লাই করে এক্স অক্ষে, আর কস থিটা ইজ ইকুয়াল টু 15 মিটার এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে 15 cos 60, 15 cos 60 ডিগ্রি, 15 cos 60 ডিগ্রি প্লাস, তারপর কি করবা, প্লাস হচ্ছে 60 মিটার এক্স অক্ষের সাথে 140 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে 60 cos কত হলো, 60 মিটার এক্স অক্ষের সাথে 140 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে 60 cos 140 প্লাস, তারপরে খেয়াল করবা 72 মিটার এক্স অক্ষের সাথে 72 মিটার এক্স অক্ষের সাথে 245 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে 72 cos কত বলো তো, 72 cos 245 ডিগ্রি। বোঝা গেল ব্যাপারটা, 72 cos 245 ডিগ্রি। থিটা মানে হচ্ছে লব্ধির সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল, তো লব্ধির সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল যেটা, এটাকে তুমি থিটা ধরো, লব্ধির সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল, লব্ধির সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা, এইটুকু অ্যাঙ্গেল আমাদের থিটা, লব্ধির সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল, তাহলে এই যে থিটা, তাহলে আমরা অ্যাপ্লাই করলাম এক্স অক্ষে, এক্স অক্ষে অ্যাপ্লাই করার পর তুমি আর cos থিটা দিয়ে একটা মান তুমি পাবা, আর cos থিটা দিয়ে একটা মান তুমি পাবা, নির্দিষ্ট মান তুমি পাবা, এটাকে দিবা 1 নাম্বার সমীকরণ। এবার এইটা তুমি y অক্ষে অ্যাপ্লাই করবা, তাহলে y অক্ষে যখন তুমি অ্যাপ্লাই করবা, যেখানে যেখানে cos লিখছো ওখানে ওখানে sin লিখবা, তাহলে আর cos থিটার জায়গায় তুমি লিখবা r sin থিটা, তাহলে r sin থিটা ইজ ইকুয়াল টু 15 cos 60 এর জায়গায় লিখবা 15 sin 60 প্লাস 60 cos 140 এর জায়গায় লিখবা 60 sin 140 প্লাস 72 cos 245 এর জায়গায় লিখবা 72 sin 245, এমন করে লিখবা, বুঝছো? এখান থেকে তুমি কি করবা, এখান থেকে r sin থিটার একটা ভ্যালু তুমি পাবা, r sin থিটার ভ্যালু তুমি একটা পাবা, এখানে একটা ভ্যালু পাবা। তো এটা গেল হচ্ছে 2 নাম্বার সমীকরণ, তাহলে এই হচ্ছে আমার 1 নাম্বার সমীকরণ, এই আমার 2 নাম্বার সমীকরণ। লব্ধি সরণ বের করতে হবে, r বের করতে হবে, r। তো কি করবা, 1 এবং 2 নম্বর সরণকে কি করবা, 1 নাম্বার কে স্কয়ার করবা, 2 নাম্বার কে স্কয়ার করে যোগ করবা, 1 নং স্কয়ার প্লাস 2 নং স্কয়ার, তাহলে 1 নং স্কয়ার প্লাস 2 নং স্কয়ার, তাহলে দুটো সমীকরণকে স্কয়ার করে যোগ করলে দেখবা তুমি r এর একটা ভ্যালু পেয়ে যাবা, r এর একটা মান তুমি পেয়ে যাবা, r এর মান তত মিটার তুমি পেয়ে যাবা। এরপরে কি করবা, 2 নং ভাগ 1 নং করবা, তাহলে 2 নং ভাগ তুমি যদি 1 নং করো, 2 নং ভাগ 1 নং, তাহলে তুমি কি পেয়ে যাবা, তুমি থিটার মান পেয়ে যাবা, থিটার মান, 2 নং ভাগ 1 নং করলে তুমি থিটার মানটা পেয়ে যাবা। এই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? r এর মান বের করা তোমার উত্তর, থিটা মান বের করে তোমার হচ্ছে উত্তর। লব্ধি সরণের মান, এই r হচ্ছে আমার লব্ধি সরণের মান, আর হচ্ছে আমার লব্ধি সরণের মান, আর থিটা হচ্ছে আমার লব্ধি সরণের দিক। তো এই দুটো হচ্ছে আমার উত্তর, বুঝছো? তো এগুলো তুমি পারবা, বাসায় একটু চেষ্টা করলে পারবা। এখান থেকে একটা মান তুমি পাবা, ভ্যালু, এখান থেকে একটা ভ্যালু তুমি পাবা, এখান থেকে ভ্যালু পাবা, দুইটাকে স্কয়ার করে যোগ করবা, 1 নং কে স্কয়ার প্লাস 2 নং কে স্কয়ার করলে যোগ করলে তুমি আর পেয়ে যাবে, এটা হচ্ছে আমার লব্ধির মান বা লব্ধি সরণের মান। তারপর কি করবা, তারপর 2 নং ভাগ 1 নং করলে তুমি এখান থেকে থিটা বের করতে পারবা। কেমনে দেখো, আর আর ক্যান্সেল যাবে, sin বাই cos tan থিটা করলে তুমি tan থিটাকে tan ইনভার্স করলে তুমি হচ্ছে থিটার মানটা বের করতে পারবা। খুব দ্রুত গেলাম কারণ আমাদের টাইম আসলে শেষ, এই জন্য। তো বুঝতে পারলাম কিনা বলো, পারবা কিনা বলো? প্রথমটাতে 50 ডিগ্রি হবে, ও এটা 50 ডিগ্রি হবে, সরি 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 সরি, এটা কিন্তু 50 ডিগ্রি হবে, সরি, কারণ 40 প্লাস 50 মানে 90 ডিগ্রি। দেখো এইটুকু 40 ডিগ্রি, তাহলে বাদ বাকিটুকু হবে 50 ডিগ্রি, ঠিক করো ঠিক করো ঠিক করো, এইটুকু 40 ডিগ্রি, তাহলে বাদ বাকিটুকু হবে 50 ডিগ্রি, কারণ 50 প্লাস 40 মানে হচ্ছে 90 ডিগ্রি, তাই এই জায়গায় তুমি 50 লিখবা, 50, তাহলে 15 cos 50, তাহলে 15 মিটার এক্স অক্ষের সাথে 50 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এই জায়গায় 50 ডিগ্রি লিখবা। 15 মিটার 15 এক্স অক্ষের সাথে 50 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 60 এক্স অক্ষের সাথে 140 ডিগ্রি কোণ উৎপন্ন করছে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে, 72 এক্স অক্ষের সাথে 245 ডিগ্রি কোণ উৎপন্ন করছে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে। ওকে, পারবা তো না? এত কঠিন চিত্র বোঝার জন্য, এটা বোঝার জন্য, এটা বোঝার জন্য যে তোমার প্রশ্নে কি বলছে তাই আমি আঁকলাম, প্রশ্নে কি বলছে তাই আমি আঁকলাম। দেন এটা লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করার জন্য এই ফর্মুলা, দেন হচ্ছে এই যে ফর্মুলা, এখান থেকে আমি আঁকলাম। বুঝা গেছে? হ্যাঁ আমি ঠিক করে নিচ্ছি। পারবা কিনা বলো, বুঝতে পারছি কিনা বলো? আচ্ছা, লব্ধি কোণ বরাবর হবে, লব্ধি এই আন্দাজে আমি আঁকছি, লব্ধি কোণ বরাবর হবে, এটা আমি একটু নিজেরা চেষ্টা করে বের করো, নিজেরা একটু মানগুলা কি বের করছো, তুমি মানগুলা কি বের করছো কিনা তো জানাও। এই আর ডিপেন্ড করবে আর cos থিটা এবং আর sin থিটার উপরে, আর cos এর মান কেমন আসে, আর sin এর মান কেমন আসে, তার উপর ওই লব্ধিটা আসলে কোন জায়গায় হবে ডিপেন্ড করবে। এটা আরো জানতে চাইলে আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো ইনশাআল্লাহ। ওকে, আগে নিজেরা ট্রাই করো, বাদ বাকিটুকু বুঝবো। ওকে, আল্লাহ হাফেজ।
পরীক্ষায় দুটো চিত্র আঁকবা। ওকে, আল্লাহ হাফেজ। বুঝতে পারছো কিনা জানেও। ভাই